আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা সবাই জানো তোমাদের উদ্দেশ্যে আমরা আই এডুকেশন থেকে প্রতিনিয়ত ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া পদার্থবিজ্ঞানের খুব সুন্দর একটি ক্লাস নিয়ে। তোমরা সবাই অবগত আছো আমরা পদার্থবিজ্ঞানের বিগত ক্লাসটি পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা শুরু করছিলাম, অর্থাৎ তোমাদেরকে আমি বলেছিলাম পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের মোট আমি 2টা ক্লাস নিব। আমরা কিন্তু পর্ব 1 ক্লাসটা নিয়ে ফেলেছি, আজকে ইনশাআল্লাহ বাকি পার্টটা শেষ করব পর্ব 2 ক্লাসের মধ্য দিয়ে। সো আমরা পদার্থবিজ্ঞান ক্লাসটা শুরু করার আগে, আজকের ক্লাসটা শুরু করার আগে তোমরা একটু ভাইয়াকে কষ্ট করে জানিয়ে দাও, যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া আমার স্ক্রিন এবং কথা তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। শুরুতে আমি একটু সময় দিয়ে নেব তোমাদেরকে, যাতে করে সবাই আমরা একসঙ্গে যুক্ত হয়ে আজকের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটি শুরু করতে পারি। সো এই ক্লাসটা কাদের জন্য প্রযোজ্য তোমরা অনেকেই প্রশ্ন করো সব সময়। সো এই ক্লাসটা এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ। এছাড়াও এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 27 যেই থাকো না কেন, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই জানো যে ভাইয়া বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়লে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় প্রায় সবকিছুই কমন পাওয়া যায়। সো আমরা কিন্তু এই ক্লাসগুলোতে তোমাদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়াচ্ছি। আর একটা কথা তোমরা সবাই জানো যে ভাইয়া এইচএসসি পরীক্ষার পরে কিন্তু তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তাই না? সো এই বোর্ড প্রশ্নগুলো তোমার যদি নখদর্পণে থাকে তাহলে তোমার এডমিশন জার্নিতেও কিন্তু অনেক হেল্প হয়, কারণ তোমাদের এইখান থেকে এই হুবহু প্রশ্নগুলো তোমার এডমিশন টেস্টে, বিশেষ করে মেডিকেলে যারা পরীক্ষা দিবা, দেখা যায় যে বোর্ড প্রশ্ন কিন্তু ইসাহাক স্যারের বইয়ের অনুশীলনীর পিছনে যে আলটিমেটলি হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো হাজারে নাক স্যারের বইয়ে কেমিস্ট্রির প্রশ্নগুলো, এগুলো কিন্তু ডিরেক্ট এডমিশন টেস্টে ভার্সিটি বলো মেডিকেল বলো সব জায়গায় চলে আসে। ওকে, সো তোমার যদি আলটিমেটলি এই প্রশ্নগুলো ভালো মতো খুব সুন্দর মতো বুঝে বুঝে পড়তে পারো, তোমার তো এইচএসসি কাভার হবে, এইচএসসি তে সুন্দর একটা রেজাল্ট হবে, অর্থাৎ এ প্লাস তো পাবাই। তার পাশাপাশি তোমার এডমিশন জার্নিতে অন্যদের তুলনায় তুমি এগিয়ে থাকবা, কারণ এই প্রশ্নগুলো তুমি এডমিশন জার্নিতেও দেখতে পারবা। ঠিক আছে? আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তোমাদের এইচএসসি রেজাল্ট কিন্তু ভাইয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি তে তোমার যদি জিপিএ 5 থাকে তাহলে তোমার মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি এগিয়ে থাকবা, কারণ জিপিএ এর উপরে কিন্তু একটা নির্দিষ্ট মার্ক আছে। সো রেজাল্ট কোনোভাবেই খারাপ করা যাবে না। আর এ প্লাস পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ধারাবাহিক ফ্রি ক্লাসগুলো তোমরা করবা, কারণ এই ক্লাসগুলোতে আমরা এমনভাবেই পড়ালেখা করতেছি যে একটা প্রশ্ন যেভাবে অলরেডি বোর্ডে আসছে সেটা তো আমরা সমাধান করতে পারবোই, তার পাশাপাশি এই প্রশ্নটা আর কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সবকিছুই আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো সবাই একটু বলো যে ভাইয়া আমরা হচ্ছে শুরু করতে পারি কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু ক্লাসটা সব জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি, সব জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু আমাকে বলেন যে ভাইয়া আপনারা সবকিছু আলটিমেটলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলেন, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু সময় দিয়ে নিচ্ছি তোমাদেরকে, একটু সময় দিয়ে নিচ্ছি, আমরা সবাই এক্ষুনি ক্লাসটা শুরু করবো। আমি সব জায়গায় একটু জাস্ট খালি ক্লাসটা শেয়ার করে নিব, সব জায়গায় আমাদের টেলিগ্রাম গ্রুপ বলো সব জায়গাগুলোতে আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আজকের ফিজিক্স লাইভ ক্লাস। ওকে ওকে, এই তো সবাই চলে আসছো, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা ক্লাসটা শুরু করে দিব। এবং তোমরা একটু সকলেই তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবার কাছে এই ক্লাসটা পৌঁছায় যেতে পারে। ওকে, তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাসটা করবা এবং ক্লাসটা সকলের মাঝে শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, যাতে করে সবার কাছে ক্লাসটা পৌঁছাতে পারে। ওকে, আচ্ছা, তো চলো আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে? ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাই চলে আসছো। ওকে, ধন্যবাদ। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সো আমাদের উদ্দেশ্যে যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে আমরা একটু চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেখো ভাইয়া, প্রথম কোশ্চেনটা আমাদের কি বলা আছে যে সরল সন্দিত স্পন্দনে স্পন্দনশীল কোন কণার দোলনকাল আমাদের বল ধ্রুবকের কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের কই আসছিল ভাইয়া? এইটা আমাদের দেখো অলরেডি কুমিল্লা বোর্ড 2016-তে আসছিল, এবং মজার বিষয় এই প্রশ্নটা কিন্তু অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, মেডিকেল এডমিশন টেস্টে আসছিল, ম্যাটে আসছিল। ওকে, তো দেখো
আমাদের দোলনকালের সাথে কার সাথে ভাইয়া, দোলনকাল টি এর সাথে বল ধ্রুবক কে এর কি সম্পর্ক সেটাই তোমাকে বের করতে বলছে। সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, নাকি বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এটা একটু চেষ্টা করেন দেখি ভাইয়া পারা যায় কিনা। এটা একটু আমাকে একটু বলেন যে ভাইয়া এটা একটু চেষ্টা করেন যে আমরা পারা যায় কিনা। দেখেন এটা কিন্তু ডিরেক্ট সূত্র থেকে আসছে, আমরা সবাই একটা সূত্র জানি না যে ভাইয়া টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, টি ইকুয়াল টু রুট ওভার এম বাই কে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এই টিটা কি ভাইয়া, এই টিটা হচ্ছে আমাদের পর্যায়কাল, এই টিটা কি আমাদের পর্যায়কাল, আর এই যে এই কেটা কি বল ধ্রুবক, এই কেটা কি ভাইয়া বল ধ্রুবক। সো আমরা দেখো ডিরেক্ট সূত্র থেকে খুব সুন্দর মতো এখান থেকে আমরা আনতে পারবো যে ভাইয়া টি সমানুপাতিক, আমরা যদি টি এর এবং কে এর সম্পর্ক আনতে চাই তাহলে 1/√কে, তার মানে বর্গ মূলের সমানুপাতিক সম্পর্ক। টি এর সাথে কে এর কি সম্পর্ক ভাইয়া, বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, সরি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, তার মানে বর্গমূলের কি ভাইয়া, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? এই তো ইতিমধ্যে তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, সাবাস, ধন্যবাদ। যে ভাইয়া অ্যান্সার কি হবে, সবাই উত্তর করবা কিন্তু, আর সবাই একটু চেষ্টা করো যে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাস করার জন্য, ঠিক আছে? আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাস করার জন্য দেখো এই যে এই পেজটা থেকে ক্লাস করো, আমি এইখান থেকে কমেন্ট করবো। তো সবাই আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাসটা করো, তাহলে আমি সবার কমেন্ট সবার আগে দেখতে পারবো। ওকে, তো দেখো আমাদের এই প্রশ্নটা আলটিমেটলি অ্যান্সার কি হবে ভাইয়া, অ্যান্সারটা আমরা খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি যে ভাইয়া বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো আমাদের বর্গের ব্যস্তানুপাতিক না, কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ রুট আছে। এখন এই প্রশ্নটা আমি যদি একটু চেঞ্জ করে দেই ভাইয়া তোমাদেরকে, এই প্রশ্নটা আমি যদি তোমাদেরকে একটু চেঞ্জ করে দিই, দেখো এখানে কি আসতে পারে। তোমাকে বললাম যে ভাইয়া আমাদের হচ্ছে দোলনকালের সঙ্গে বল ধ্রুবকের সম্পর্ক না দিয়ে তোমাকে বলতে পারতো যে ভাইয়া আমাদের হচ্ছে কম্পাঙ্কর সাথে বল ধ্রুবকের সম্পর্ক কি, যে ভাইয়া কম্পাঙ্ক। এখানে এই প্রশ্নটা আরো একভাবে আসতে পারে, দেখো আমি অর দিয়ে একটু সুন্দর মতো নোট ডাউন করে দিই। দেখো একটা প্রশ্ন আর কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সেটাও কিন্তু আমরা ক্লাসে আলোচনা করি। তাহলে দেখো আমি যদি বলতাম কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তো তোমরা সবাই জানো যে ভাইয়া আমাদের কম্পাঙ্ক এবং হচ্ছে পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, তার মানে টি ইকুয়াল টু 1/f। এই সূত্রটা আমরা সবাই জানি, একদম 9-10 থেকেই পড়ে আসতেছে। এটা কি ভাইয়া, একদম কিন্তু আমরা 9-10 থেকেই পড়ে আসতেছে। তাহলে দেখো আমরা আলটিমেটলি যেহেতু জানতেছি যে ভাইয়া একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের টি এর সাথে কি হবে ভাইয়া, এফ এর সাথে কি হবে, এফ এর সাথে জাস্ট উল্টায় যাবে। তাহলে 1/√k ছিল, এখন শুধুমাত্র √k হবে। তাহলে যদি তোমাকে পর্যায়কাল বাদ দিয়ে, ডিরেক্ট বলে, পর্যায়কাল বাদ দিয়ে ভাইয়া ডিরেক্ট যদি বলে যে কম্পাঙ্কর সাথে বল ধ্রুবকের কি সম্পর্ক, দেখো এই প্রশ্নটা অলরেডি এখন পর্যন্ত আসে নাই, আসতে পারে। এই প্রশ্নটা অনেকবার আসছে, এখন এইভাবেও চলে আসতে পারে। তো আমাদের কম্পাঙ্কর সাথে বল ধ্রুবকের কি সম্পর্ক হবে, বর্গমূলের সমানুপাতিক, দেখো বর্গমূলের ব্যস্তানুপাতিক আর বর্গমূলের সমানুপাতিক। সো এই দুইটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখবা, কারণ এটা দেখো এইচএসসি কুমিল্লা বোর্ডের পাশাপাশি এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষাও চলে আসছিল। এখন যদি আমি কম্পাঙ্কর একদম মেইন সূত্রটা লিখি, তাহলে কম্পাঙ্কের সূত্রটা হবে এরকম যে ভাইয়া 1/2 পাই, f ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার k/m। তাহলে দেখো এইটা আমাদের কিসের সূত্র, কম্পাঙ্কর সূত্র। আর এই সূত্রটা কিসের ছিল, এই সূত্রটা হচ্ছে পর্যায়কালের সূত্র। সবার কি ক্লিয়ার ভাইয়ারা? সবাই একটু বলেন দেখি সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু বলেন যে ভাইয়া সবাই আপনারা ক্লিয়ারলি বুঝলেন কিনা, সবাই কি ক্লিয়ার এটা যে আমাদের কি কি আসতে পারে ভাইয়া, দোলনকালের সাথে বল ধ্রুবক একবার যেহেতু চলে আসছে, এখন কম্পাঙ্কর সাথে বল ধ্রুবকও চলে আসতে পারে। তো আমি দুইটাই খুব সুন্দর মতো তোমাদেরকে দেখাই দিলাম, যে ভাইয়া আমাদের দোলনকালের সাথে আমাদের বল ধ্রুবকের কি সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার কম্পাঙ্কর সাথে আমাদের হচ্ছে বল ধ্রুবকের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। সো এই জিনিসটা একটু সুন্দরভাবে মনে রাখতে হবে ভাইয়া। ওকে স্নেহা ক্লিয়ার, বাকি সবার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো তাহলে আমরা সময় নষ্ট করব না, নেক্সটে চলে যাব। দেখেন আমরা যদি নেক্সট প্রশ্নটিতে যাই, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট। দেখো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ আমাদের সকল ধরনের ক্লাসের পিডিএফ, দাগানো স্লাইডের পিডিএফ বলো, তারপরে সাজেশনের পিডিএফ বলো, আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু পিডিএফ গুলো আমরা সেখানে দিয়ে দিই। সো তোমরা অবশ্যই এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবা। এবং গ্রুপের লিঙ্কটা দ্বারা আমি তোমাদেরকে একটু কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। গ্রুপের লিঙ্কটা আমি যদি তোমাদেরকে একটু দিয়ে দেই, একটু ওয়েট, দাঁড়াও আমি গ্রুপের লিঙ্কগুলো একটু কষ্ট করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটা প্রশ্ন সমাধান করতে থাকো, এই প্রশ্নটা সমাধান করতে থাকো, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, দাঁড়াও পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে পিন কমেন্টে দিয়ে দিচ্ছি।
ওকে, তোমরা সবাই একটু উত্তর করার ট্রাই করো, আমি জাস্ট খালি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এটা। সবাই উত্তর করো এটা। সবাই উত্তর করে দেন, আমি পিন কমেন্টে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা পিন কমেন্ট হচ্ছে না কেন? ওকে ঠিক আছে, ওকে 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 ওকে, যাই হোক ঠিক আছে, আমি দেখো কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। সো দেখি আমরা আলটিমেটলি একটু প্রশ্ন সমাধানে চলে যাই। দেখো এটা কি বলছে, যে একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হলে এর কম্পাঙ্ক কত। তাহলে দেখো আমাদের কি বলছে, পর্যায়কাল 2 সেকেন্ড, পর্যায়কাল 2 সেকেন্ড হলে এর আমাদের কম্পাঙ্ক কত সেটা তোমাকে বের করতে বলছে। কি ভাইয়া, পর্যায়কাল হলে কম্পাঙ্ক। তাহলে দেখো একটু আগেই আমি তোমাদেরকে দেখাই দিছিলাম, এটা একটু আগেই তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে সম্পর্কটা কি ছিল, যে ভাইয়া এফ ইকুয়াল টু 1/t, এটা তো ডিরেক্ট সূত্র। তাহলে দেখো আমাদের পর্যায়কাল যেহেতু আছে, অর্থাৎ টি এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের কম্পাঙ্ক, কম্পাঙ্ক কার মান বের করতে বলছে ভাইয়া, কম্পাঙ্ক এফ এর মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে এফ ইকুয়াল টু 1/t, টি এর মান কত 2, তার মানে আমাদের 0.5 হার্টজ, 0.5 হার্টজ। তো দেখো এখন এই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় আসতে পারে, দেখো এই প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে যে ভাইয়া একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, একটি সেকেন্ড সেকেন্ড দোলকের, একটি সেকেন্ড দোলকের, দোলকের কম্পাঙ্ক কত, একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, এইভাবে প্রশ্নটা চলে আসতে পারে, কিন্তু এভাবেও চলে আসতে পারে। কারণ আমরা সেকেন্ড দোলকের দোলনকাল কত জানি ভাইয়া, একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত জানি, যে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, ঠিক আছে। তো একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা তোমাকে খুব সুন্দর মতো শিখাই দিচ্ছি, সেই জিনিসগুলো খুব সুন্দর মতো ভাইয়া শিখাই দিচ্ছি। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, এই তো সবাই মোটামুটি অ্যান্সার পেরে গেছো, সবাই উত্তর করতে পেরে গেছো, ধন্যবাদ সবাইকে। তো এখন চলেন আমরা তাহলে পরবর্তীতে চলে যাবো। তো পরবর্তী প্রশ্নটা দেখেন কি বলছে, যে একটা সরল সন্ধিত কণার গতির সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু 10 sin 6 পাই টি প্লাস 2 পাই, কণাটির কম্পাঙ্ক কত হবে। তাহলে আমাকে বের করতে বলছে কি ভাইয়া, আমাদের এফ এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা সরল সন্ধিত স্পন্দন কণার গতির সমীকরণে আদর্শ সমীকরণ কি জানি, x ইকুয়াল টু a sin, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণটাতে আমরা, এটা আদর্শ সমীকরণ, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এটা কি ভাইয়া, আমাদের আদর্শ সমীকরণ, এটা একটু কষ্ট করে আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা একটু কষ্ট করে কি করতে হবে ভাইয়া, মুখস্থ রাখতে হবে, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, তো এখন দেখেন, এখন দেখেন ভাইয়া, এখান থেকে আমরা এই ওমেগার জায়গায় কি আছে ভাইয়া, এই যে ওমেগা টি, তার মানে 6 পাই আছে, আর এখানে তাহলে ওমেগা, ওমেগার জায়গায় আমরা কি করতে পারবো, 6 পাই নিতে পারি। ওমেগা তুলনা করে, তুলনা করে 6 পাই আমরা নিয়ে নিলাম। তাহলে দেখো এখন আমরা ওমেগার সূত্র জানি না, যে ওমেগার তিনটা সূত্র, এটা সবসময় মুখস্থ রাখতে হয়, যে 2 পাই ডিভাইডেড বাই টি, আর একটা হচ্ছে 2 পাই ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকলে n ডিভাইডেড বাই টি, আর একটা কি ভাইয়া 2 পাই এফ। এই তিনটা সংখ্যা সূত্র আমাদের অবশ্যই অবশ্যই সবসময়ের জন্য কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো ওমেগা, ওমেগার জায়গায় আমাদের যেহেতু দরকার হচ্ছে এফ এর মান, তাহলে আমরা এই সূত্রটা বসাই দিব। তাহলে 2 পাই এফ ইকুয়াল টু আমরা 6 পাই বলতে পারতেছে। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, যে 6 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে পাই পাই কাটা, 3 দুগুণ 6, তার মানে 3 হার্জ আসতেছে। তাহলে আমাদের কি ভাইয়া, আমাদের কম্পাঙ্কের একক কি হার্জ, তার মানে 3 হার্জ কোথায়, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি হবে ভাইয়া, খ নাম্বারটা রাইট আনসার। সবাই কি বুঝছেন, সবাই কি বুঝছেন? এই তো আমাদের অলরেডি সবাই উত্তর করতে পারতেছো। দেখো আমি কিন্তু বারবার করে বলি, যত পারো আমার ক্লাসে ভুল করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমি, তুমি যদি ভুল করো, আমি ওই জিনিসটা খুব সুন্দর মতো তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করাই দিতে পারবো, বুঝাই দিতে পারবো। আর আলটিমেটলি এই ভুল হলে তোমার কোনো ঝামেলা নাই, কারণ তোমার মার্ক কাটা যাচ্ছে না, কিন্তু পরীক্ষার হলে ভুল হলে কিন্তু ঝামেলা। সো যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, ইনশাল্লাহ এইখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে তোমার আর কখনোই পরীক্ষার হলে ভুল হবে না। ওকে, সো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দেখতে চাই তোমাদের। অবশ্যই অবশ্যই কি ভাইয়া, কমেন্ট সেকশনে আমি সবার উত্তর দেখতে চাই। তো হিমেল, স্নেহা, সুমাইয়া, হৃদয়, সবাই উত্তর করতে পারছেন। ওকে, সবাই উত্তর করতে পারছেন। ওকে ঠিক আছে, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভাইয়া। পরবর্তী প্রশ্নটা দেখেন, পরবর্তীটা প্রশ্ন কি বলছেন, যে নিচের কোনটি শূন্য দশার সমতুল্য, নিচের কোনটি শূন্য দশার সমতুল্য। দেখো এটা একটা থিওরি টাইপ প্রশ্ন,
এটা একটা কি ভাইয়া থিওরি টাইপ প্রশ্ন, ওয়ান কাইন্ড অফ, তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, দেখি পারো কিনা। আমি একটু বেসিকটাও তোমাদেরকে বুঝাই দিব, আমি তোমাদেরকে ভাইয়া বেসিকটাও কনসেপ্টটাও ক্লিয়ার করাই দিব, আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার করাই দেবো। তো সবাই একটু চেষ্টা করেন দেখি যে ভাইয়া নিচের কোনটি শূন্য দশার সমতুল্য। এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, একটু কনসেপচুয়াল। দেখি শূন্য দশার সমতুল্য কেউ পারো কিনা। শূন্য দশার সমতুল্য, দেখি সবাই উত্তর দেন দেখি। শূন্য দশার সমতুল্য কি হবে? শূন্য দশার সমতুল্য কি হবে? দেখেন শূন্য দশার সমতুল্য কি হবে? শূন্য দশার সমতুল্য, তো শূন্য দশার সমতুল্য কিন্তু আমাদের যেমন শূন্য তো নিজেই শূন্য দশার সমতুল্য, অথবা আমরা বলতে পারবো 2 পাই, অথবা বলতে পারবো 2 পাই, তারপরে 4 পাই, অর্থাৎ জোড় সংখ্যক এভাবে চলতেই থাকবে। 6 পাই, 6 পাই। মনে রাখার টেকনিক কি ভাইয়া? যে জোড় সংখ্যক, জোড় সংখ্যক, জোড় সংখ্যক। এখন ব্যাপারটা কথা হচ্ছে যে ভাই এটা কেন হচ্ছে, দেখো আমি তোমাকে একটু চিত্র দিয়ে বুঝাই, চিত্র দিয়ে বুঝাই। দেখো আমরা একটা যদি তরঙ্গ অঙ্কন করি, ধরো সাইন তরঙ্গ অঙ্কন করবো, তো এটা আমাদের এই যে এইভাবে আসবে। তাহলে দেখো শূন্য শূন্য দশা কোথায় কোথায়, যে এই যে এইটা একটা শূন্য দশা, দেন এই যে এইটা কিন্তু আমাদের শূন্য দশা। এটার থেকেও আরো ভালো মতো বুঝাই, দেখো একটা চিত্র অঙ্কন করি, ডায়াগ্রাম আমাদের চতুর্ভাগ দিয়ে। দেখো এইখান থেকে যাত্রা শুরু করলো, ধরো আবার এইখানে ঘুরে আসলো, এইখানে কিন্তু শূন্য দশায় মিলিত হইলো। এটা কিন্তু ভাইয়া আমাদের কি দশা? পাই দশায়, কিন্তু এটা কিন্তু পাই, এটা কিন্তু শূন্য দশা না, কারণ একবার ঘুরছে কি মানে পাই অতিক্রম করছে, তার মানে শূন্য দশা। এইখানে একবার আমরা শূন্য দশা পাবো, আবার যদি 2 পাই ঘুরাই আবার শূন্য দশা পাবো, 4 পাই ঘুরাই আবার শূন্য দশা পাবো, 6 পাই ঘুরাই আবার শূন্য দশা পাবো। অর্থাৎ আমাদের এই যে এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে, যে জোড় সংখ্যক পাই থাকলে আমাদের শূন্য দশায় মিলিত হবে। তাহলে আমাদের কি ভাইয়া অ্যান্সার কি হবে? 2 পাই। অনেকেই আমরা এই যে খ নাম্বার দেখাই দেই যে ভাইয়া পাই, কিন্তু পাই না, আমাদের হবে অ্যান্সার হচ্ছে 2 পাই। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝছি বাবারা? সবাই কি আমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝলাম? সবাই কি আমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝছি? সবাই কি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝছি? একটু বলো দেখি এই প্রশ্নটা, সবাই আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা? এই কনসেপ্টটা সবাই আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা একটু বলো। সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? কনসেপ্টটা আমরা সবাই ক্লিয়ার কিনা? কনসেপ্টটা আমাদের সবার ক্লিয়ার কিনা বলেন, সবার ক্লিয়ার কিনা একটু বলেন। এই তো হিমেল, তারপরে স্নেহা, সবাই অ্যান্সার করতেছো যে ভাইয়া 2 পাই 2 পাই 2 পাই, সাবাস 2 পাই। ওকে, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখো এটা মিসকনসেপশন, অনেকেই পাই দাগায়, পাই দাগানো যাবে না, কিন্তু আমি তোমাদেরকে দুইটা ডায়াগ্রাম দিয়ে বুঝাইলাম, দুইটা ডায়াগ্রাম দিয়ে বুঝাইলাম। মনে রাখার শর্টকাট টেকনিক কি ভাইয়া? জোড় সংখ্যক পাই আমাদের শূন্য দশার সমতুল্য, জোড় সংখ্যক পাই আমাদের শূন্য দশার সমতুল্য। ওকে, এই আজকের ক্লাসে উপস্থিতি এত কম কেন? তোমরা কি ক্লাস ঠিক মতো শেয়ার করো নাই? এই ক্লাস কে কে শেয়ার করছো একটু ভাইয়াকে একটু জানাও দেখি, ক্লাসটা শেয়ার করে একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লেখো তো। যারা যারা শেয়ার করছেন বা এখনো শেয়ার করেন নাই, তারা একটু দ্রুত কমেন্ট সেকশনে শেয়ার করে ভাইয়াকে শেয়ার ডান লেখেন। আজকে ক্লাসে উপস্থিতি একটু কম, এরকম করলে তো চলবে না। ক্লাসটা প্রত্যেকটা ক্লাস গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে সকল সাবজেক্টের সমান গুরুত্ব দিয়ে করতে হবে। ওকে, সো যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে শেয়ার করে ভাইয়াকে লেখেন যে শেয়ার ডান। আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটায় যদি যাই, নেক্সট প্রশ্নটা কি বলছে যে সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কোন কণার গতি সর্বোচ্চ, আলটিমেটলি গতি স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করলে আদি দশা কি হবে? আদি দশা বের করতে বলছে, বাট তোমাকে একটা শর্ত দিয়ে দিছে, স্মরণটা অবশ্যই হবে, স্মরণটা অবশ্যই হবে আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করতে বলছে, সর্বোচ্চ অবস্থানটা শুরু করতে বলছে। তাহলে দেখো একটা সরল দোলকের, একটা সরল দোলক যদি আমি অঙ্কন করি ভাইয়া, একটা সরল দোলক যদি আমি অঙ্কন করি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x=0 সাম্য অবস্থান, আর এটা হচ্ছে আমাদের কি ভাইয়া x=a, আর এটা হচ্ছে x=-a, অর্থাৎ সর্বোচ্চ বিস্তার। একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তাহলে দেখো এইখান থেকে যখন যাত্রা শুরু করবে তখন আমাদের আদি দশাটা কত হবে? তখন আমাদের আদি দশাটা কত হবে? তো সবাই একটু চেষ্টা করেন দেখি যে তখন আমাদের আদি দশাটা কত হবে ভাইয়া? সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করলে আদি দশা কত? দেখো আমি এই সূত্রটাকে একটু তোমাকে ডায়াগ্রামে অঙ্কন করে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এইটা একটা পূর্ণাঙ্গ তরঙ্গ, একদম পূর্ণটাকে আমরা ল্যামডা বলি তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ অবস্থান মানে কি ভাই? এই যে এইখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে দেখো এইখান থেকে যখন যাত্রা শুরু করবে তখন এটা কি অবস্থায় আছে? আমাদের 90 ডিগ্রি কোণে আছে না? তাহলে আমাদের আদি দশাটা কি হবে? অবশ্যই অবশ্যই কত হবে? 90 ডিগ্রি, তার মানে পাই বাই 2, পাই বাই 2। বুঝতে পারছো? তো দেখেন এখানে কিন্তু বলছে ভাইয়া সর্বোচ্চ অবস্থান, এটাই তো আমাদের সর্বোচ্চ বা শীর্ষ পয়েন্ট বলে থাকি, শীর্ষ বা সর্বোচ্চ পয়েন্ট বলে থাকি, তাই না? তো আদি দশা তখন কত হবে? তখন আদি দশা আমাদের হচ্ছে পাই বাই 2 হবে। তখন আমাদের আদি দশা কত হবে ভাইয়া? পাই বাই 2। সবার ক্লিয়ার? তখন আদি দশা কত আমাদের? পাই বাই 2। সবার ক্লিয়ার ভাইয়া? ওকে, তো সবাই পারছো হিমেল, ওকে শেয়ার ডান, স্নেহা, তারপরে হচ্ছে ফাহমিদা, সবাই শেয়ার করছো। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু কষ্ট করে শেয়ার করে দেন দ্রুত, তারা একটু কষ্ট করে দ্রুত শেয়ার করে দেন। ওকে, তো চলো আমরা নেক্সটে তাহলে চলে যাবো। এইগুলো একদম থিওরি টাইপ প্রশ্ন, দেখা মাত্র উত্তর করা যায়। আমরা ম্যাথমেটিক টাইপও সমাধান করব, এবং তোমাদের এইখান থেকে সব থেকে বেশি যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে গ্রাফ, তাই না? গ্রাফ,
তো আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো, শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে। তো চলেন আমরা যদি নেক্সটে যাই, দেখেন নেক্সটে এই প্রশ্নটা ঢাকা বোর্ড কত সালে আসছিল? 21 সালে আসছিল। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন এটা একটা শর্টকাট টেকনিক দেখাই দেবো, দেখা মাত্রই উত্তর করতে পারবেন। দেখো দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে x ইকুয়াল টু a cos ওমেগা টি আবার x ইকুয়াল টু a sin ওমেগা টি হলে এদের দশা পার্থক্য কত? সো আপনি একটা শর্টকাট টেকনিক মনে রাখবেন। কি ভাইয়া? একটা শর্টকাট, যে ভাইয়া সাইন তরঙ্গ ও কস তরঙ্গ তুমি যদি একসাথে দেখতে পাও, সাইন তরঙ্গ এবং কস তরঙ্গ তুমি একসাথে দেখতে পাও, এদের মধ্যে যদি দশা পার্থক্য বের করতে বলে, এদের মধ্যে যে দশা পার্থক্য, এই দশা পার্থক্যটা অলওয়েজ ফিক্সড, অলওয়েজ হবে আমাদের π/2 90। ঠিক আছে? সো সাইন এবং কস, দেখো এইটাতে আমাদের সরণের সমীকরণে কস আছে আর এটাতে কি আছে ভাইয়া? সাইন আছে। সো কস আর সাইনের অলওয়েজ দশা পার্থক্য কত হবে? π/2। এটা একদম ডিরেক্ট, কষ্ট করে একটু মুখস্থ করে রাখবা, দেখা মাত্রই উত্তর করে ফেলবা। সাইন কসের দশা পার্থক্য কত? সাইন কসের দশা পার্থক্য কত? π/2। এখন দেখো আমি বেসিকটা ক্লিয়ার করে দেই, এটা একটু পরেই কাজে লাগবে। দেখো সাইন তরঙ্গ কেমন হয় আর কস তরঙ্গ কেমন হয় এটা তোমাকে জানতে হবে। সাইন তরঙ্গ কেমন হয়, কস তরঙ্গ কেমন হয়, এটা একটু জানতে হবে তোমাকে। তো দেখো সাইন তরঙ্গের ব্যাপারটা হচ্ছে এরকম, একদম মূল বিন্দু থেকে শুরু হবে, একদম কি ভাইয়া? মূল বিন্দু থেকে শুরু হবে, এটা তো 0 পয়েন্ট। আর কস তরঙ্গের ব্যাপারটা কিরকম? কস তরঙ্গ একটু উপর থেকে শুরু হবে, একটু উপর থেকে শুরু হবে। ওকে, তো কস তরঙ্গটা কেমন ভাইয়া? একটু উপর থেকে শুরু হবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। ওকে, সাইন তরঙ্গ কিভাবে শুরু হচ্ছে, কস তরঙ্গ কিভাবে শুরু হচ্ছে, এবং সাইন এবং কস দুইটার মধ্যে যদি দশা পার্থক্য বের করতে বলে তাহলে আমাদের কত হবে? 90 ডিগ্রি বা π/2। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা যদি পরবর্তীতে যাই তাহলে এটা তো খুব সুন্দর মতো আমরা বুঝলাম। সো আমরা একটু পরবর্তীতে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা, এই যে গ্রাফ দেখলে তোমাদের গায়ে জ্বর আসে, তাই না? সো গ্রাফ কিন্তু ভাইয়া তোমার পরীক্ষায় 100% শিওর থেকে গ্রাফ আসবেই, একটা অথবা দুইটা গ্রাফ আসবেই। সো গ্রাফটাকে আলটিমেটলি বুঝে বুঝে পড়তে হবে, তাহলে জীবনেও কোনোদিন ভুল হবে না। সো আমরা যদি একটু প্রশ্নটা একটু খেয়াল করি যে আমাদের কি বলছে আসলে, এটা কিন্তু রিসেন্ট সালেই সিলেট বোর্ড কত সালে আসছিল ভাইয়া? সিলেট বোর্ড 24-এ আসা প্রশ্ন। সিলেট বোর্ড কত সালে আসছে? সিলেট বোর্ড 24-এ আসা প্রশ্ন। একটু খেয়াল করি, আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি, যে একটা সরল সন্ধিত গতির সরণের সমীকরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি। তাহলে সরণের সমীকরণ কি দেওয়া আছে? a sin ওমেগা টি। সরণের সমীকরণ কি দেওয়া আছে? a sin ওমেগা টি। উক্ত কণার গতিশক্তি, দেখো উক্ত কণার গতিশক্তি ভার্সেস আমাদের টি এর লেখচিত্র কি হবে? উক্ত কণার গতিশক্তি ভার্সেস টি এর লেখচিত্র কেমন হবে? সবাই একটু চেষ্টা করেন দেখি, তারপরে আমি করে দিব, সমস্যা নাই। তাহলে দেখো গতিশক্তি ভার্সেস আমাদের উক্ত কণার গতিশক্তি ভার্সেস টি এর সমীকরণ, উক্ত কণার গতিশক্তি ভার্সেস টি এর সমীকরণ। ঠিক আছে? তো গতিশক্তিটা কি হবে বলো? গতিশক্তিটা কি হবে? দেখো এটা কিন্তু ডিরেক্ট সূত্র জানতে হবে ভাইয়া, এটা একটু আমাদেরকে কষ্ট করে ডিরেক্ট সূত্র জানতে হবে। সো দেখো আমরা আমরা সূত্র কি জানি ভাইয়া? দেখো আমি তোমাদেরকে একটু গতিশক্তির সূত্রগুলান একটু বলে দেই। গতিশক্তি এই তিনটা সূত্র আছে। শক্তি মূলত কয় ধরনের, বা গতিশক্তি না, আমি একদম সব শক্তির ফর্মুলায় একসাথে লিখে দেই, কারণ যে কোনো একটাই পরীক্ষা চলে আসছে, একটা দিয়ে বুঝাবো, বাকি সবগুলা নিয়ে পেরে যাবা। সো দেখো এখানে যদি আমি বলি যে ভাইয়া শক্তির সমীকরণ, শক্তি কয় ধরনের? একটা মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, সবগুলাই থাকবে। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম আমরা বিভব শক্তির শক্তি কি জানি? যে ভাইয়া হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর ক্ষেত্রে, তাই না? আবার যদি আমরা বলি যে ভাইয়া গতিশক্তির সূত্রটা কি জানি? যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এগুলো সবারই মুখস্থ থাকার কথা, আমি একটু রিমাইন্ডার করে দিচ্ছি। আবার দেখো মোট শক্তি মানে ই ইকুয়াল টু কি? গতিশক্তি প্লাস মোট শক্তি মানে কি রে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। যদি আমরা এই দুটোকে যোগ করে দিই তাহলে দেখবা যে হাফ কে এ স্কোয়ার পাবো। সো দেখো এই দুইটা সূত্র একই মনে হলে কিন্তু একই না ভাইয়া। দেখো এইখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার আমাদের মোট শক্তির বেলায় এ স্কোয়ার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমাদের কি বলছে ভাইয়া? গতিশক্তির সাথে পর্যায়কালের সম্পর্ক, গতিশক্তির সাথে আমাদের কি ভাইয়া? পর্যায়কালের সম্পর্ক বলছে তোমাকে, গতিশক্তির সাথে পর্যায়কাল। তাহলে দেখো গতিশক্তির আমাদের সূত্রটা কি ভাইয়া? গতিশক্তির সূত্রটা কি? দেখো আমরা এই সূত্রটা তো জানলাম। এখন দেখো এটা বাদ দিয়েও আমরা এখন যেহেতু এখানে আলটিমেটলি হচ্ছে গ্রাফ বের করতে বলছে, দেখো আমি আরেকটা সূত্র দিয়ে তোমাদেরকে খুব সুন্দর মতো দেখা দেয়, এই সূত্রগুলো তো রিমাইন্ডার করে দিলাম। এখন দেখো আমরা নরমালি গতিশক্তির সূত্র কি জানি? নরমালি গতিশক্তির সূত্র জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? একটু ভালো মতো খেয়াল করো, আমি এইগুলান কেন লিখে দিলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে একটু পরে, শক্তির সমীকরণগুলো অভ্যস্ত করে দিলাম। এখন দেখো এইগুলান সূত্র দিয়ে আমরা কিন্তু সমাধান করবো না এখন, কারণ দেখো এখানে আমাদের গতিশক্তি আছে বা টি নাই। এখানে কি টি আছে? টি নাই, কিন্তু আমাদের টি নাই। তাহলে দেখো আমাদের টি ওয়ালা সমীকরণ দেখতে হবে। তাহলে দেখো টি ওয়ালা সমীকরণ দেখতে হবে। তো দেখেন আমরা এই সমীকরণটাকে ভাঙি। সো ভাইয়া এখানে কি বলছে? যে হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো হাফ এম ভি, তাহলে দেখো আমাদের এটা কি? আমাদের সরণের সমীকরণ না ভাইয়া? তাহলে আমরা একটা সূত্র জানি, নিউটনিয়ান বলবিদ্যায় কিন্তু খুব সুন্দর মতো তোমাকে শিখাইছিলাম। দেখো আমরা এইভাবে জানি না যে ভাইয়া আমাদের হচ্ছে বেগ যদি বের করতে চাই তাহলে সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়।
সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলেই বেগ পাওয়া যায়। সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা dy ডিভাইডেড বাই dx আমরা করে দেই, একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো কি আসবে ভাইয়া, এখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে sin কে cos হয়ে যাবে, তাহলে এটা তো সহগ চেঞ্জ হবে না, তাহলে a আমাদের cos ওমেগা টি, বাট এটা তো আমাদের থিটা না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে ওমেগা। তাহলে এটাকে যদি আমি একবারেই লিখি তাহলে আমরা বেগের সমীকরণটা পাচ্ছি যে ভাইয়া v ইকুয়াল টু আমরা লিখতে পারবো a ওমেগা cos ওমেগা টি। এই সূত্রটা আমরা বেগের সমীকরণ পাইলাম। তাহলে দেখো এখন এই যে বেগের জায়গায় তুমি বসাই দিবা হাফ m v স্কয়ার, তাহলে v স্কয়ার এটাকে স্কয়ার করে দাও, তাহলে a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি। দেখছো এই যে টি মহাশয় কিন্তু চলে আসছে, টি মহাশয় কিন্তু চলে আসছে। ওকে, সো ভালো মতো খেয়াল করো ভাই, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম হুবহু রিপিট আসতে পারে, এডমিশন টেস্টেও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এখন দেখো আমাদের গতিশক্তি কি ই কে না, গতিশক্তি কি ভাইয়া ই কে না, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো গতিশক্তি কি আমাদের ই কে না, আর এইখানে আমাদের কি আসছে ভাই, এই যে টি মহাশয় চলে আসছে। তাহলে গতিশক্তির সাথে পর্যায়কালের আমাদের কি সম্পর্ক, দেখো আমাদের কোন তরঙ্গ আছে, আমাদের কস তরঙ্গ, বাট এইখানে একটা ঝামেলা হচ্ছে কসের উপরে স্কয়ার আছে। এখানে কি ঝামেলা ভাই, কসের উপরে স্কয়ার আছে। আমরা একটু আগেই তোমাকে দেখাইছিলাম যে সিম্পল কস তরঙ্গটা কেমন হয় ভাইয়া, একদম একটু উপর থেকে শুরু হয়, একটু উপর থেকে শুরু হয়, এভাবে ওয়েভ আকারে যাইতেই থাকবে। বাট যখনই তুমি স্কয়ার দেখবে ভাইয়া, স্কয়ার দেখবা, তখন কিন্তু আর নিচের নেগেটিভ মান পাবো না। স্কয়ার মানে কি ভাই, মাইনাসটাকেও প্লাস করে দিবে। ধরো আমি যদি -1 বলি, এটার উপরে স্কয়ার করলে কত হবে, আমাদের +1 হবে। অর্থাৎ স্কয়ারের সময় কোনো নেগেটিভ মানই পাবো না আমরা, সব সময় কি মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তার মানে মাইনাস কোনটা, আমাদের এই যে নিচের পার্টটাকে মাইনাস বলে আর উপরের পার্টটাকে প্লাস বলে না, তাহলে খালি শুধুমাত্র উপরের পার্ট পাবো। সো cos স্কয়ার, আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া cos স্কয়ারের গ্রাফটা কেমন হবে, যে ভাইয়া cos স্কয়ারের অরিজিনাল গ্রাফটা কেমন হবে, জাস্ট এই উপরের পার্টটা পাবো। দেখো মূল বিন্দু থেকে শুরু হবে না, একটু উপর থেকে শুরু হবে, এইভাবে এইভাবে এইভাবে, মানে উপরের অনেকটাই ডিসি সার্কিটের গ্রাফের মতো। এসি সার্কিটের দ্বিমুখী বা ডিসি সার্কিট একমুখী, আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে পড়বো। সো আমাদের দেখো উপরের পার্টটা, বাট এখন খেয়াল রাখতে হবে যে ভাই মূল বিন্দু থেকে শুরু হবে না, কিন্তু একটু উপর থেকে শুরু হবে, একটু উপর থেকে শুরু হবে। তাহলে একটু উপর থেকে শুরু হবে কোথায় ভাইয়া, দেখো তো এই যে অনেকেই ভুলবশত তোমরা ক নাম্বার শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়তে পারো। দেখো এটা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয়েছে না, আমাদের কিন্তু এই যে দেখো এই যে নেগেটিভ পার্ট থাকবে না, আবার এই যে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের ভাইয়া এই ঘ নাম্বারটা কি, এই ঘ নাম্বারটা হচ্ছে সাইন স্কয়ারের গ্রাফ, বাট আমাদের সূত্রে কি আসছে cos স্কয়ার, তার মানে এটা কি আমাদের হবে যে ভাইয়া cos স্কয়ারের গ্রাফ। তার মানে ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার। সবাইকে 100% ক্লিয়ারলি বুঝলাম ভাইয়া। এই প্রশ্নটা বেশ কনসেপচুয়াল এবং আলটিমেটলি তোমাদের বুঝতে ঝামেলা হয়। দেখো আমি একদম ভেঙে ভেঙে নোট করে করে তোমাদেরকে দেখাই দিছি, একদম ভেঙে ভেঙে নোট করে করে পড়াই দিছি ভাইয়া। ওকে, তো সবাই একটু বলো এ বি নাম্বার, স্নেহা বাবা বি নাম্বার হবে না, বি নাম্বার হবে না, সি নাম্বার হবে, গ নাম্বারটা একটু বলো। না বুঝলে আমি আবারও ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। তোমরা একটু কষ্ট করে আমাকে জানাও, এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, এই গ্রাফটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। একটু আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ারলি বুঝলাম কিনা। সি নাম্বার, ওকে ঠিক আছে। ওকে, দেখো আমি কিন্তু আলটিমেটলি তোমাদের কমেন্ট দেখতে চাই, সবাই একটু বলবা, বুঝলেও বলবা না বুঝলেও বলবা, কোনো সমস্যা নাই। ওকে, না বুঝলে আমি 1000বার বুঝাই দিতে রাজি আছি, বাট একটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতেই হবে। মুন্না ভাইয়ার ক্লাস করে না বুঝে কোনো বের হওয়া যাবে না ভাই। তোমাদের একটাই রিকোয়েস্ট, না বুঝলে বারবার কমেন্ট করবা, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝাই দিব, না বুঝলে আবার বুঝাই দিব। বাট মুন্না ভাইয়ের ক্লাসে আমি এমন ভাবেই তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝাই যাতে করে আলটিমেটলি আর কোনো ঝামেলা না থাকে। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি বারবার কমেন্ট সেকশন খোলা আছে, তুমি বলবা, আমি আবার বুঝাই দিব দরকার পড়লে। ওকে, সবাই বুঝছি ভাইয়া, সবার কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? ওকে, বুঝি নাই, স্নেহা বুঝেন নাই, আর কে বুঝেন নাই? সি নাম্বারটা হ্যাঁ সবাই বুঝছেন। দেখেন আমি একটু তোমাকে বেসিকটা ক্লিয়ার করে দিই। দেখো আমি জানি তোমাদের এটা ঝামেলা হইতে পারে, সো একটা সেকেন্ড দেখো, আমি একটু জাস্ট খালি তোমাদেরকে একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো গ্রাফের ব্যাপারটা কি রকম, গ্রাফের ব্যাপারটা হচ্ছে আমরা বেসিক গ্রাফগুলো আগে দেখে নেই যে ভাইয়া সাইনের গ্রাফটা কেমন। সাইনের গ্রাফ হচ্ছে একদম মূল বিন্দু থেকে শুরু হবে, আমি যদি বলি ভাইয়া কসের গ্রাফটা কেমন, কসের গ্রাফটা হচ্ছে আমাদের একটু উপর থেকে শুরু হবে। এই গ্রাফগুলো মনে রাখতে হবে। এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া সাইন স্কয়ারের গ্রাফ কেমন, সাইনের উপর যদি স্কয়ার থাকে তাহলে গ্রাফটা হবে এরকম যে ভাইয়া জাস্ট উপরের পয়েন্টগুলান, কারণ স্কয়ার মানে কি ভাই, ধরো নেগেটিভ যে কোনো মান, ধরো নেগেটিভ আমি 2 ধরলাম, এটার উপর বর্গ করলে কিন্তু পজিটিভ 2 হয়ে যাবে, তার মানে স্কয়ারের গ্রাফে কোনো নেগেটিভ অক্ষ পাওয়া যায় না। এখন যদি আমি বলি ভাইয়া cos স্কয়ারের গ্রাফটা কেমন হবে,
কস স্কোয়ারের গ্রাফটা, তাহলে দেখো কস স্কোয়ারের গ্রাফটা কি ভাইয়া, ওই যে একটু উপর থেকে শুরু হবে, তাহলে এইখান থেকে শুরু হইলো, আবার নেগেটিভ অক্ষ পাওয়া যাবে না, এইভাবে এইভাবে চলতে থাকবে। সো এই দুইটা বেসিক গ্রাফ বুঝছো ভাইয়া? এই চারটা বেসিক গ্রাফ কি বোঝা গেছে? যারা বুঝো নাই তারা একটু বলো যে এই চারটা বেসিক গ্রাফ কি বুঝতে পারছি আমরা? এই চারটা বেসিক গ্রাফ কি ভাইয়া বুঝতে পারছি? যারা বুঝেন নাই একটু বলেন যে এই চারটা, এই যে 1 নাম্বার গ্রাফ সাইনের গ্রাফটা কেমন হবে, 2 নাম্বার কসের গ্রাফ কেমন, 3 নাম্বার হচ্ছে কসের সাইন স্কয়ারের গ্রাফ কেমন, এবং 4 নাম্বার হচ্ছে কস স্কয়ারের গ্রাফ কেমন। এটা বুঝছেন? এটা বুঝছেন ভাই? এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? এতটুকু আমাকে বলেন। তারপরে দেখেন আমি একটু তোমাকে প্রশ্নটা দেখাই নেই। প্রশ্নটা কি ছিল? গতিশক্তি বনাম পর্যায়কাল, গতিশক্তি বনাম পর্যায়কাল। তাহলে আমাদের গ্রাফটা কি বের করতে বলছে ভাই? গ্রাফটা বের করতে বলছে গতিশক্তি বনাম পর্যায়কাল। তাহলে দেখো গতিশক্তি ই কে ভার্সেস আমাদের টি মানে পর্যায়কাল, ঠিক আছে, পর্যায়কাল। তাহলে গ্রাফ সমাধান করার নিয়ম কি জানো? যেটা তোমাকে বের করতে বলবে, যেটা প্রথমে থাকবে সেটাকে তুমি আমরা কি করি, ওয়াই অক্ষের সঙ্গে কল্পনা করি, আর এটাকে আমরা এক্স অক্ষের সঙ্গে কল্পনা করি, এক্স অক্ষের সঙ্গে কল্পনা করি, তাই না? তার মানে সবার আগে তোমাকে বুঝতে হবে যে ভাই এই গতিশক্তি এবং পর্যায়কালের মেইন সূত্রটা কি। তোমার গ্রাফ সমাধানের সময় অবশ্যই সূত্র তোমাকে জানা থাকতে হবে, মেইন সূত্রটা কি, মেইন সূত্রটা কি, ঠিক আছে? সো আমরা গতিশক্তি নির্ণয়ের বেসিক সূত্রটা এইভাবে মনে রাখতে পারবো যে ভাই গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো নরমাল সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার। দেখো এই গতিশক্তির সূত্রটা কিভাবে কাস্টমাইজ করতেছে একটু ভালো মতো দেখো। এই সূত্রটা জানো না এমন কোনো ব্যক্তি নাই, তাই না? সবাই জানো। এখন দেখো আমাদের সূত্রে প্রশ্নে কিন্তু একটা সমীকরণ দেওয়া ছিল, সরণের সমীকরণ। দেখো সরণের সমীকরণ যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, সরণের সমীকরণ ওয়াই ইকুয়াল টু, ধরেন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই সূত্রটা আমাদের ছিল। এখন এটা কার সরণের সমীকরণ? সরণের সমীকরণ। এখন দেখুন এই যে এই ভিটা কি ভাইয়া, এই ভিটা হচ্ছে বেগ না, এই ভিটা কি আমাদের বেগ না ভাই? তাহলে সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণ কি আমরা জানি? ডিরেক্ট আমরা একটা সূত্র জানি যে ভাই ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? বেগ পাই। তাহলে দেখো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি বা ডিএক্স, আলটিমেটলি দেখো এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিফারেন্সিয়েশনের সময় এটা উচ্চতর গণিতে হেল্প নিতে হবে কিন্তু ভাইয়া, ওকে? সো দেখো এটা তো সহগ, সহগ তো কখনোই চেঞ্জ হয় না। সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এটা তো থিটা না, বাট আমরা এটা থিটা হিসেবে ধরবো। সাইন কে করলে কি হয়? কস থিটা হয়, তাহলে কস ওমেগা টি। বাট এটা তো আমাদের রিয়াল থিটা ছিল না, এই জন্য আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতেছি তাহলে আমাদের ওমেগা হচ্ছে। তাহলে এটাকে আমরা একটু সাজাই লিখি, এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে? এ ওমেগা কস ওমেগা টি। এখন এখানে মান বসাই দিব, দেখো জাস্ট বেগের মানটা বসাই দিব, এম ভি এর মানটা কি? এ ওমেগা, একবারই বর্গ করে দিই। দেখো এখানে আমাদের বর্গ আছে, তাহলে এ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি। তাহলে দেখো তো আমাদের টি আর ই কে চলে আসছে না? দেখো তো টি আর ই কে। তাহলে দেখো এইখান থেকে আমাদের টি ই কে এর সাথে আমাদের কার সমীকরণ? দেখো এই যে কস স্কয়ার আছে না ভাইয়া, কস স্কয়ার আছে না? দেখো এগুলো তো সবগুলানি কনস্ট্যান্ট মান থাকবে, সবগুলানি কনস্ট্যান্ট মান থাকবে। তাহলে আমাদের cos স্কয়ারের গ্রাফটা কেমন হবে? cos স্কয়ারের গ্রাফটা কেমন হবে? একটু আগেই তোমাদেরকে শিখাইলাম না ভাইয়া cos স্কয়ারের গ্রাফ, এই যে উপর থেকে শুরু হবে, আর যেহেতু স্কয়ার জাস্ট খালি পজিটিভ অক্ষ থাকবে, সো এইভাবে চলতেই থাকবে। সো এখন বলেন দেখি ক্লিয়ার কিনা আপনারা, এখন বলেন তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, এখন বলেন ক্লিয়ার কিনা? আমাদের cos স্কয়ারের গ্রাফটা কেমন হবে? এখন একটু বলেন যে ভাইয়া আপনারা ক্লিয়ার কিনা? গ্রাফটাকে আলটিমেটলি বুঝে বুঝে করতে হবে। তাহলে এখন একটু বলেন যে ভাইয়া আপনারা ক্লিয়ার কিনা? ওকে, এখন বলেন ক্লিয়ার কিনা ভাই? স্যার সিকিউ সমাধান করাবেন? হ্যাঁ সিকিউ সমাধান করাবো, আগে এমসিকিউ পার্টটা শেষ করাই নেই। এই যে সকল ধরনের সূত্র, সকল ধরনের কন্ডিশনগুলো তোমাদেরকে এমসিকিউ এর মাধ্যমে তো শিখাই দিচ্ছি, পরিচয় করাই দিচ্ছি, তাহলে সিকিউ ক্লাসগুলো নিতে সুবিধা হবে। আমরা এমসিকিউ সবগুলো অধ্যায় শেষ করে তারপরে পরীক্ষার আগ মুহূর্তে সিকিউ টানা ক্লাস নিব, বুঝতে পারছেন? এখন তো আপনারা আলটিমেটলি ধরেন আমি একটা সূত্র লিখলে বলবেন যে ভাই এই সূত্র কই থেকে আসলো, বা আলটিমেটলি আমাদের এই সূত্র তো আগে জানতাম না। সো এই জন্য আমরা এমসিকিউ সমাধানের মাধ্যমে সকল কন্ডিশন, সকল সূত্রের সঙ্গে পরিচয় হয়ে তারপরে আমরা সিকিউ ক্লাসে ঢুকবো, ওকে? ওকে, ইয়েস সবাই বুঝছি, সবাই বুঝছি, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। সো এইরকম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় না ভাইয়াকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি আবার একটা জিনিস বারবার বুঝাবো, কোনো সমস্যা নাই, একটা জিনিস তোমাদেরকে বারবার বুঝাই দিব, ওকে? আচ্ছা তাহলে নেক্সটে আসো ভাই। নেক্সটে দেখো আবার ওই গ্রাফ থেকে আসছে, এইটা তোমাদেরকে পারতে হবে। দেখো তো কি বলছে, যে সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কণার গতির সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা t হলে বেগ বনাম, দেখো কার কার সাথে বের করতে বলছে? বেগের সাথে কার সময় বেগের সাথে সময়। তাহলে দেখো ভাই আমাদের এটা কার দেওয়া আছে ভাই? এটা হচ্ছে গতির সমীকরণ আমাদের। দেখো আমাদের x ইকুয়াল টু
এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ সাইন, তার মানে এটা কি স্মরণের সমীকরণটা না? একটু আগে দেখলাম আমরা যে ভাই এটা কি স্মরণের সমীকরণ, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কার সমীকরণ? স্মরণের সমীকরণ। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা এ সাইন ওমেগা টি, ওমেগা টি এটা তো আমরা জানি এ সাইন ওমেগা টি। এখন তোমাকে বেগের সাথে সময় বের করতে বলছে ভাই। এখন এই স্মরণের সমীকরণ থাকে তুমি বেগ বের করতে পারবা কিভাবে? দেখো একই কনসেপ্ট, বারবার ঘুরে ফিরে একটা জিনিস বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে দেখো তো ভাইয়া এখানে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো না, তাহলে বেগ কিভাবে পাবো? যে ভাই এটাকে একবার জাস্ট খালি ডিফারেন্সিয়েট করব, একবার কি করব? ডিফারেন্সিয়েট করব, একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমাদের এ থাকলো আর সাইন কে হয়ে যাবে কস ওমেগা টি, আর এইখানে ওমেগা আবার আসতেছে, তাহলে সাজাই লেখো এ ওমেগা কস ওমেগা টি। তাহলে দেখো ভি এর সাথে টি এর কি সম্পর্ক? কস না সাইন? কস না সাইন? কস না সাইন বাবারা? এখন তোমরা নিজে নিজেই উত্তর করো দেখি কোনটা হবে। আমি কসের গ্রাফ, কস স্কয়ারের গ্রাফ, সাইনের গ্রাফ, সাইন স্কয়ারের গ্রাফ সবকিছু দেখাই দিছিলাম। এখন তোমরা নিজেরাই একটু উত্তর করো দেখি, নিজেরাই একটু উত্তর করো, বলো সবাই একটু বলো। এখন দেখি তোমরা মাথায় ঢুকাইতে পারছো কিনা আমি বুঝতে পারবো। এখন দেখি তোমরা মাথায় ঢুকাইতে পারছো কিনা আমি বুঝতে পারবো কিন্তু। এই তো সুমাইয়া সবার আগে কমেন্ট করছে, এর আগে মনে হয় সুমাইয়াই বলছিল হচ্ছে বুঝি নাই, তাই না? হয়তো আলটিমেটলি আমি কে জানি বলছিল যে বুঝি নাই। আচ্ছা দেখো সুমাইয়া কিন্তু সবার আগে অ্যান্সার করছে, হ্যাঁ সুমাইয়ার অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, যে আমাদের ক নাম্বারটা। কারণ কস কি হয় ভাই? একটু উপর থেকে শুরু হয়, কস কি উপর থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে না। এটাই হচ্ছে কসের গ্রাফ, এটাই হচ্ছে কসের গ্রাফ। ওকে, এই তো তোমরা বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো ভাই, দেখছো যেভাবেই আসুক না কেন, দেখো আমি একটাবার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এখন দেখবে যে সব গ্রাফ মোটামুটি তোমরা পেরে যাবা। দেখো আমরা যদি নেক্সটে আসি, নেক্সটে আরো গ্রাফ আছে, নেক্সটে আরো গ্রাফ আছে ভাইয়া, নেক্সটে আরো গ্রাফ আসে, ঠিক আছে? নেক্সটে আরো গ্রাফ আছে, নেক্সটে আরো গ্রাফ। দেখো এই গ্রাফটা একটু অ্যান্সার করে দাও দেখি, একটু চেঞ্জ আছে, সামান্য একটু চেঞ্জ আছে, দেখি ধরতে পারো কিনা তোমরা। সামান্য একটু চেঞ্জ আছে ভাই। তোমরা গ্রাফ গ্রাফ দেখলেই ভয় পাও, জ্বর চলে আসে না। গ্রাফ হচ্ছে ফিল করে পড়ার বিষয়, বুঝে বুঝে পড়ার বিষয়। দেখো এটা একটু বলো দেখি। দেখো সেম প্রশ্ন কিন্তু সেম না, সেম সেম বাট একটু ডিফারেন্ট। ওকে, তো দেখি একটু পারেন কিনা তোমরা। দেখো এটা কি বলছে যে ভাইয়া সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কণার গতির সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু a cos ওমেগা টি। দেখো এখন স্মরণের সমীকরণটা কি দেওয়া আছে? x ইকুয়াল টু a cos ওমেগা টি। এখন বেগ ওই সেম জিনিস, বেগ আর সময়ের গ্রাফ তোমাকে বের করতে বলছে। বাট এইখানে দেখো এর আগের বার ছিল কি a sin ওমেগা টি, এখন এইখানে স্মরণের সমীকরণে আছে a cos ওমেগা টি। তাহলে স্মরণের সমীকরণ থেকে আমরা বেগের সমীকরণে কিভাবে যাব ভাইয়া? a cos ওমেগা টি। তাহলে এটা থেকে আমরা বেগের সমীকরণে কিভাবে যাই? একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলেই তো বেগ পাবো। তাহলে আমরা এটাকে একবারই যদি করে দেই, তাহলে এ ওমেগা কস কে করলে কি হয় ভাই? কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা হয়, তাই না? সেখানে একটা মাইনাস, এখানে হচ্ছে সাইন ওমেগা টি, ঠিক আছে? সো দেখো আমরা কিন্তু উচ্চতর গণিতের একটু ডিফারেন্সিয়েশনের হেল্প নিতেছি। তাহলে দেখো ভাই সাইন, তাহলে কি আছে? সাইনের সাথে সম্পর্ক। বাট আরেকটা ঝামেলা আছে, দেখো আমি একটু তোমাকে নোট করে দেই। আরেকটা ঝামেলা হচ্ছে ভাই একটা মাইনাস চলে আসছে। এই দুইটা বিষয়কেই খেয়াল রাখতে হবে। দেখো সাইন তরঙ্গ বাট উল্টা সাইন তরঙ্গ হবে, যেহেতু মাইনাস আছে তার মানে সাইনের উল্টা হবে, সাইন এর উল্টা, মাইনাস হলে উল্টাই যায়, মাইনাস হলে উল্টাই যায়। দেখো নোট করে করে দিচ্ছি ভাই, এভাবে কে পড়াবে তোমাকে বলো তো? বাংলা ভাষণ করে করে শিখাচ্ছি ম্যাথমেটিক্স জিনিসগুলো। তাহলে দেখো সাইন থাকলে কি হবে? উল্টাই যাবে, সাইন থাকলে উল্টাই যাবে। তাহলে দেখো সাইনের তরঙ্গ কি ছিল? এই যে একদম মূল বিন্দু থেকে এভাবে চলে। বাট এখন মাইনাস সাইনের কি হবে? আমাদের উল্টাই যাবে, এইখান থেকে শুরু হবে, মানে নিচ থেকে শুরু হবে। তাহলে কোনটা ভাইয়া? একটু কমেন্ট করেন দেখি কোনটা হবে, কোনটা হবে বলেন দেখি, একটু দেখি ধরতে পারেন কিনা আপনারা বিষয়গুলান, দেখি ধরতে পারেন কিনা আপনারা বিষয়গুলান, একটু বলেন কোনটা হবে তাহলে এখন ভাইয়া? কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? আমাদের এই তো সবাই অলরেডি পেরে গেছো, সবাই অলরেডি পেরে গেছো যে ভাইয়া আমাদের অ্যান্সার কি হবে রে? অ্যান্সার কি হবে? এ নাম্বার। এটাও কিন্তু এ নাম্বার। সাবাস, এই তো। কে বলছে তোমরা পারো না? এই তো সাবাস, ঠিক আছে। বুঝতেছো ভাই? বুঝতেছো? খুব কঠিন কি বিষয়গুলান বলো তো দেখি। এখন একটু বলো যে ভাই এভাবে তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে বিষয়গুলান কি খুব কঠিন তোমার কাছে? খুব কঠিন লাগে? বুঝে বুঝে পড়লে কি খুব কঠিন লাগতেছে? আমাকে বলো, সত্যি কথা বলো। আগে কি পড়ছো পড়ছো আমি সেটা দেখবো না। ধরো তুমি এখন আমার ক্লাস নতুন করতেছো, এই অধ্যায় আগে ভালো মতো পড়োই নাই, প্যারা নাই, আমি তো ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাই। খুব কঠিন লাগতেছে বলো তো দেখি? খুবই কি কঠিন লাগতেছে? খুবই কি কঠিন লাগতেছে বলো? খুব কি কঠিন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওকে ঠিক আছে, সবাই পারছো এ নাম্বার। একটু সবাই আমাকে রেসপন্স করো, খুবই কি কঠিন লাগতেছে? খুব কিন্তু কঠিন লাগার কথা না, কারণ আমি একদম ভেঙে ভেঙে খুব সুন্দর মতো বুঝাচ্ছি তোমাদেরকে। ওকে, তো চলো আমরা আরো গ্রাফ প্র্যাকটিস করবো। দেখছো গ্রাফে ভরপুর আজকে, আজকে তোমাদেরকে খাইছি, ঠিক আছে? অনেকেই গ্রাফ দেখলে মাথা ঘুরে, আজকে থেকে ইনশাল্লাহ আর মাথা ঘুরবে না। তো দেখেন এই গ্রাফটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই গ্রাফটার সাথে কনসেপ্ট রেখে মিল রেখে একবার সিকিউতে প্রশ্ন আসছিল।
সৃজনশীলে চলে আসছিল। সো এই গ্রাফটা বুঝলে আপনারা সিকিউ সমাধান করতে হেল্প হবে। সো ভালো মতো দেখেন, এটা ময়মনসিংহ বোর্ডের 21 সালে আসা একটা প্রশ্ন। দেখেন, সো দেখেন, ওকে না ভাইয়া, ওকে ক্লিয়ারলি বুঝতেছেন, ওকে ধন্যবাদ। সো দেখেন এখন এই প্রশ্নটা কি বলছে যে ভাইয়া সরল সন্দিত গতিসম্পন্ন কণার গড় গতিশক্তি, কি বলছে, গড় গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে কোনটা আমাদের সঠিক লেখচিত্র হবে গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে। দেখো একটু আগেই তোমাদেরকে, আরে মধু মধু আচ্ছা ঠিক আছে, দেখো একটু আগেই তোমাদেরকে আমি গতিশক্তির সকল সূত্র লিখে দিছিলাম না, আমি বলছিলাম একটু পরে কাজে লাগবে। দেখো এর শক্তির কয়টা সমীকরণ আছে, তিনটা। একটা হচ্ছে দেখো আমাদের ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, মানে বিভব শক্তির সূত্র, গতিশক্তির সূত্র কি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, গতিশক্তির সূত্র। আর হচ্ছে মোট শক্তি কি ভাইয়া, হাফ কে এ স্কোয়ার। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। দেখো আমাদের শক্তির সম্পর্ক, এই সম্পর্ক দেখো, এই তিনটা সূত্র আগে আমি আবারও লিখে নিব। দেখো তারপরে আমি তোমাদেরকে তিনটা শক্তির এই সম্পর্ক একে একে দেখাবো। তাহলে ইপি ইকুয়াল টু আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার। এটাকে একটু কাস্টমাইজ করি, চলো এটাকে একটু ভাঙ্গাই নেই, এটাকে একটু ভাঙ্গাই নেই। দেখো তো ভাই আমাদের এটাকে যদি আমি ভাঙ্গাই নেই, তাহলে দেখো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমরা ধরো আমরা হচ্ছে এইখানে এক্সটাকে রাখবো, এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো এই এক্স স্কোয়ারকে এই পাশে রাখলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের এই পাশে পার করে দিলে 2 হবে, 2 ডিভাইডেড বাই কে। আচ্ছা 2 ডিভাইডেড বাই কে আমরা লিখতে পারবো ইপি। আমাদের দেখো আমাদের স্মরণে দেখো এই দিকেও আমাদের এই যে বিস্তার মানে কি, ওয়ান কাইন্ড অফ স্মরণ না, সবগুলাই দেখো গতিশক্তির সাথে স্মরণের সম্পর্ক দিছে, কিন্তু গ্রাফ বুঝতে হবে। দেখো এ পজিটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার, পজিটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার, তার মানে আমাদের কিন্তু গতিশক্তির সাথে স্মরণ, ওয়ান কাইন্ড অফ গতিশক্তির সাথে স্মরণ। তাহলে আমরা কিন্তু এই যে মোট শক্তি যেহেতু, তার মানে দেখো শক্তির সাথে আলটিমেটলি দেখো এই যে শক্তি আর এখানে স্মরণ, এই গ্রাফটাকে আমরা দেখো তো y স্কয়ার ইকুয়াল টু 4ax এটার সঙ্গে তুলনা করতে পারবো না ভাই, একটার উপরে স্কয়ার আছে, একটার উপরে স্কয়ার নাই। পরাবৃত্তের সমীকরণ না এটা, একটু মনোযোগ দাও বাবারা, এখানে উচ্চতর গণিতের হেল্প নিতে হবে। তো পরাবৃত্তের সমীকরণ না, তো এইটার গ্রাফ কেমন জানি যে ভাই আলটিমেটলি আমাদের হচ্ছে সরি y স্কয়ার না, যেহেতু x এর উপর স্কয়ার আছে, তাহলে আমি একবারই করে দেই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে যে ভাইয়া x স্কয়ার ইকুয়াল টু 4ay। এই গ্রাফটা কি রকম হয়, যার ঘাত 1 থাকে তাকে ধারণ করে, তাই না, যার ঘাত 1 থাকে, তাহলে কার ঘাত 1, এই যে শর্টকাট এটা কিন্তু, যার ঘাত 1 গ্রাফটা তাকে ধারণ করবে। তাহলে দেখো y এর ঘাত 1, তাহলে গ্রাফটা এই যে y অক্ষকে ধারণ করবে, এটা হচ্ছে y, এটা হচ্ছে x অক্ষ, তাই না। আচ্ছা তাহলে আমরা বিভব শক্তির গ্রাফ পাইলাম কি ভাইয়া, বিভব শক্তির গ্রাফ উপরের দিকে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা মোট শক্তির সূত্রটা কি জানি যে ভাইয়া E ইকুয়াল টু হাফ কে বড় হাতের a স্কয়ার। দেখো এই কেটাও কনস্ট্যান্ট মান, এটাও কনস্ট্যান্ট মান, সবগুলাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কনস্ট্যান্ট জিনিসের গ্রাফ কেমন জানি। দেখো এই যে আমরা বয়েলের সূত্র শিখছিলাম না, পিভি ইকুয়াল টু কে, তাহলে তখন একটা গ্রাফ কিরকম ছিল যে ভাই একদম কনস্ট্যান্টের গ্রাফ কিরকম হয়, এই যে এক্স অক্ষের সমান্তরাল ভাবে চলতে থাকে, এক্স অক্ষের সমান্তরাল ভাবে চলতে থাকে, এটা হচ্ছে কনস্ট্যান্টের গ্রাফ, এটা হচ্ছে ভাইয়া কনস্ট্যান্টের গ্রাফ। ওকে এখন আসো যে ভাইয়া আরেকটা বাকি আছে গতিশক্তি, গতিশক্তির বাকি আছে। গতিশক্তির সূত্র কি জানি আমরা, হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না। তো এখন দেখো এটাকে আমি একটু গুণ করে দিব, এই যে হাফ কে সবার সাথে গুণ আছে না, তাহলে হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার। তাহলে দেখো এই পুরো সূত্রটা কি ভাই, মোট শক্তির সূত্র না, মানে ইর সূত্র। তাহলে মোট শক্তি থেকে আমরা এই যে বিভব শক্তি যদি বাদ দিয়ে দেই, তার মানে ইপি, তাহলে আমরা কি পাবো, গতিশক্তিটা পাবো। তাহলে দেখো আমরা একটু একটা এক্সট্রা পেজ নেই, তাহলে দেখো একটা আমরা এখন এই পুরা গতিশক্তি বিভব শক্তি যা আমাদের আছে সবকিছুই পাচ্ছি। তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম যে ভাইয়া বিভব শক্তির গ্রাফটা আমরা কিরকম পাইলাম, যে ভাইয়া একটু দেখে নাই, দেখো বিভব শক্তির গ্রাফটা কিরকম পাইছি ভাইয়া, দেখো বিভব শক্তির গ্রাফটা দেখো এক্স স্কোয়ার 2 ডিভাইডেড বাই কে ইপি, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা গ্রাফটা আগে অঙ্কন করে নেই, এই যে এইটা হচ্ছে কি আমাদের বিভব শক্তির গ্রাফ, তার মানে ই পি এর গ্রাফ এরকম পাইছি আমরা, তাই না। আচ্ছা তারপরে দেখো আমাদের তারপরেরটা কি ছিল, আমাদের হচ্ছে মোট শক্তি, মোট শক্তির গ্রাফ কি, এক্স অক্ষের সমান্তরাল, মোট শক্তির গ্রাফ কি ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, দেখো মোট শক্তির গ্রাফটা আমরা কিভাবে পাবো, যে এক্স অক্ষের সমান্তরাল, ধরো দেখো এই যে এইখানে দিলাম আমরা এক্স অক্ষের সমান্তরাল, এটা কার গ্রাফ, ই এর গ্রাফ, এটা কার গ্রাফ ভাইয়া, ই এর গ্রাফ। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আসেন যে ভাইয়া গতিশক্তির গ্রাফটা কিরকম ছিল, যে ভাইয়া দেখেন এই যে মোট শক্তি থেকে বিভব শক্তি যদি বাদ দেই তাহলে আমরা গতিশক্তির গ্রাফ পাবো। তাহলে দেখেন গতিশক্তির গ্রাফটা মোট শক্তি থেকে বিভব শক্তি, তাহলে দেখেন এই যে আমরা যদি এইভাবে চিত্রটা অঙ্কন করি, দেখেন এই যে মোট শক্তি বিভব শক্তি যতটুকু বাদ দিয়ে পাবো সেটাই হচ্ছে গতিশক্তি, তার মানে এটা কার, গতিশক্তির সমীকরণ আমাদের গ্রাফ। তো তিনটা, মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, সবকিছুই বুঝাইলাম, বুঝছো এখন, বুঝছো একটু বলো তো দেখি বুঝছো কিনা। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই,
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, স্বাভাবিক। যারা আগে পড়ো নাই তাদের কাছে একটু কঠিন লাগবে, কারণ আমাদের কি ভাই এখানে উচ্চতর গণিতের কনিক পার্টটার হেল্প নিতে হচ্ছে, কনিকের হেল্প নিতে হচ্ছে, অর্থাৎ পরাবৃত্তর হেল্প নিতে হচ্ছে। ওকে, সবাই একটু বলেন তো দেখি, সবাই একটু বলেন যে ভাই বুঝা গেছে, এতটুকু কি বুঝছেন? দেখেন আমি কিন্তু একদম কালার চেঞ্জ করে 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 তোমাকে লিখে লিখে দিছি কোনটা কার গ্রাফ, কোনটা কার গ্রাফ, কোনটা কার গ্রাফ, বলেন সবাই একটু বলেন যে এতটুকু ক্লিয়ার কিনা। দেখো আমি একদম ভেঙে ভেঙে, ভাই এই জিনিসটা তুমি যদি বুঝো, এই জিনিস থেকে রিসেন্ট সালেই হচ্ছে সিকিউ আসছিল, এখান থেকে কিন্তু সিকিউ আসে, এখান থেকে সৃজনশীল আসে, আবার এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বুঝতেই হবে তোমাকে, না হলে সিকিউ এর অ্যান্সার করতে পারবা না, সিকিউ এর অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, বলেন এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। মিনহাজ বাবা কি হইছে বলো তো দেখি, কমেন্ট সেকশনে তোমরা কি বানাই ফেলছো? ক্লাস করো মনোযোগ দিয়ে, ঠিক আছে, ক্লাস করো, ক্লাস করো, ঠিক আছে। কমেন্ট সেকশন, আপনি আপনার যদি কমেন্টে বেশি সমস্যা হয়ে থাকে, আপনি কমেন্ট হাইড করা যায়, হাইড করে দেন, আপনার কাছে কোনো কমেন্টই যাবে না, আপনি খালি নিজে নিজে কমেন্ট করবেন, প্যারা নাই তো, ক্লাসে ফোকাস দেন আপনারা। ওকে জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো চলেন, এত কষ্ট করে বুঝাচ্ছি, আপনারা কমেন্টে আলটিমেটলি উল্টাপাল্টা ঘটনা শুরু করে দিচ্ছেন, তাহলে কি ভালো লাগে বলো তো? কষ্ট করে ক্লাস নিচ্ছি না তোমাদের জন্য, কার জন্য ভাই? তোমাদের জন্যই তো ক্লাস নিচ্ছি, এত ভেঙে ভেঙে পড়াচ্ছি কাদের জন্য? তোমাদের জন্যই। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, ওকে? আচ্ছা, তো দেখেন, ওকে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তাহলে দেখো এখন আমাকে একটু উত্তর করেন, যেহেতু ক্লিয়ার, দেখি এখন কতটুকু ক্লিয়ার হইলো। তাহলে গতিশক্তির সাথে, গড় গতিশক্তির সাথে আমাদের কোনটা হবে বলে তো দেখি? গড় গতিশক্তি, গড় গতিশক্তির সাথে কোনটা হবে? তাহলে গড় গতিশক্তির সাথে কোনটা হবে? গড় গতিশক্তির সাথে কি হবে? এখানে কিন্তু মোট শক্তিও বলে নাই, বিভব শক্তিও বলে নাই, তাহলে গতিশক্তির গ্রাফটা কিরকম পাইছি ভাইয়া? গতিশক্তির গ্রাফ এই দেখো, গতিশক্তির গ্রাফ অর্থাৎ এইভাবে আমাদের নিচে নামে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বাবা? অ্যান্সারটা দেখেন আমাদের খুব সুন্দর ভাবে, এই কই গেল আল্লাহ, কই গেল? অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতে পারছেন? অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার। এখন তোমাকে যদি বলে গতিশক্তি বাদ দাও, মোট শক্তি বলুক অথবা বিভব শক্তি বলুক অথবা যাই বলুক না কেন, আমাদের কি হবে? আমরা কিন্তু পারবো, কারণ আমরা এখনই বিভব শক্তি বলো, মোট শক্তি বলো, গতিশক্তি বলো, সবগুলা গ্রাফেই দেখছি, সবগুলা গ্রাফেই দেখছি, বুঝতে পারছেন? সবগুলা গ্রাফেই দেখছি। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করবো ভাই? নেক্সটে চলে যাব। তাহলে এই তো স্নেহা পারছো, হিমেল পারছো, ধন্যবাদ ভাইয়ারা। ওকে, তো আমরা দেখেন নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাই একটা স্প্রিং দেওয়া আছে। এখন স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে একটু বুঝাইতে হবে, চলেন। স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায়, সমবায় এই কনসেপ্টটা একটু বুঝাই। এই স্প্রিং এর সমবায় মনে রাখার টেকনিক হচ্ছে, এটা হচ্ছে ধারকের মতো। কিসের মতো ভাইয়া? ধারকের মতো। কিসের মতো? ধারক। সো দেখেন আমাদের একটা স্প্রিং যদি এরকম শ্রেণীতে যুক্ত থাকে, এটার ধরেন স্প্রিং ধ্রুবক কে, আর একটা স্প্রিং যদি আমাদের এর সাথে আবার শ্রেণীতেই যুক্ত থাকে, তারপরে এর সাথে একটা ভর যুক্ত থাকলো, এটা স্প্রিং ধ্রুবকের মান কে। এখন তোমাকে যদি বলে ভাই তুল্য আমাদের হচ্ছে কে এর মান কত, অর্থাৎ তুল্য স্প্রিং ধ্রুবকের মান কত, তখন আমাদের সূত্র কি জানি? তখন আমাদের সূত্র কি জানি বাবা? যে তুল্য আমাদের শ্রেণী থাকলে কি হবে? ওই যে রোধের কিন্তু উল্টা ধারক, তার মানে কি দুইটা প্লাস করে দিব না, শ্রেণী থাকলে উল্টাই যাবে, তার মানে 1 ডিভাইডেড বাই কে, 1 ডিভাইডেড বাই কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই k1 প্লাস 1 ডিভাইডেড বাই k2। ঠিক আছে, সো এটা 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আবার আসো, এটা গেল কিসের ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণীর ক্ষেত্রে। এখন আসি সমান্তরালের ক্ষেত্রে, যে ভাইয়া সমান্তরাল, সমান্তরাল। ওকে, এখন আসি আমরা কিসে? সমান্তরাল। আচ্ছা আসেন, সমান্তরালে ধরেন, সমান্তরালে ধরেন আমাদের দেখেন এইটা একটা স্প্রিং, আর একটা আমি একটু কালার চেঞ্জ করে নেই, ধরেন এইটা আর একটা স্প্রিং। এখন কি আছে? একটা বস্তু ঝুলান্ত অবস্থায় আছে, এটার হচ্ছে k1, এটার হচ্ছে আমাদের k2 স্প্রিং ধ্রুবকের মান আছে। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকের মান কি হবে? যে k ইকুয়াল টু k1 প্লাস k2, k1 প্লাস k2। ওকে, এতটুকু বুঝছেন ভাইয়া? এতটুকু বুঝা গেল? এতটুকু বুঝা গেল স্প্রিং এর ক্ষেত্রে। এখন ঝামেলা হচ্ছে সব সময় তুমি দেখে বুঝতে পারবা না যে ভাই এটা স্প্রিংটা কি শ্রেণী সমবায় আছে নাকি সমান্তরাল সমবায় আছে। তাহলে দেখো একটা টেকনিক শিখাই দেই। শ্রেণীর ক্ষেত্রে বল বিভক্ত হবে না, বল বিভক্ত হবে না, বল বিভক্ত হবে না। আর সমান্তরালের ক্ষেত্রে বল বিভক্ত হবে, বল বিভক্ত হবে। এখন কথা হচ্ছে যে ভাই এইটা আবার কি? এটা তো বুঝলাম না, একটু দেখেন আপনাদের টেকনিকটা ক্লিয়ার করে দিচ্ছে। এটা হচ্ছে বল বিভক্ত হবে, তার মানে দেখেন এই বস্তুটা যখন ঝুলবে ভাই, তখন আমাদের এই
আমাদের একই বল কাজ করবে না। আর যখন এইখানে দেখো এই বস্তুটা ঝুলবে, তাহলে এই দুইটার জন্য দুইটা যেহেতু একসাথে লাগানো আছে, এটার জন্য আলাদা বল, এটার জন্য দুইটাতে আলাদা আলাদা বল পাবো না ভাই। তাহলে সমান্তরালে কি হয়, বল বিভক্ত হয়। বাট শ্রেণীতে কি একসঙ্গেই যুক্ত আছে, একই বলে আমাদের আসবে, একই বলে আসবে। আর এখানে কিন্তু বল বিভক্ত হয়ে যাচ্ছে। ওকে, এখন চলেন, এখন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটু। তাহলে এই প্রশ্নটাই আসি। এখন দেখেন এইখানে আমাদের কি বলা আছে, এই সিস্টেমটাতে এইখানে হচ্ছে এম ভরের একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, এখানে হচ্ছে K1 স্প্রিং দেওয়া আছে, এখানে K2 স্প্রিং দেওয়া আছে। এখন চিত্রে এম ভরের বস্তুটিকে টেনে ছেড়ে দিলে আমাদের স্পন্দনের কম্পাঙ্ক কত হবে, অর্থাৎ এফ এর মান তোমাকে বের করতে বলছে। সো নরমালি আমরা কি জানি ভাই, নরমালি কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র কি, যে ভাইয়া 1 ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার আমাদের K ডিভাইডেড বাই এম। বাট এইখানে যেহেতু একটা সমবায় আছে, শ্রেণী না সমান্তরাল এটা পরে আসতেছি, তাহলে এইখানে আমাদের তুল্য কে বসাইতে হবে। এখন তুল্যকে, এখন এই তুল্যকেই বের করা লাগবে আমাদের। এখন একটু কষ্ট করে বলেন দেখি, এটা শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? একটু মাথা খাটিয়ে বলেন দেখি আপনারা কে কি পারেন। এটা কি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? এটা কি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? দেখি আপনারা পারেন কিনা। শ্রেণী না সমান্তরাল বলেন তো দেখি, শ্রেণী না সমান্তরাল? শ্রেণী না সমান্তরাল বলেন, শ্রেণী না সমান্তরাল, দেখি আপনারা পারেন কিনা ভাই। শ্রেণী না সমান্তরাল, এটা কি শ্রেণী না সমান্তরাল বলেন। একদম এত ভেঙে ভেঙে খুব সুন্দর মতো বুঝাচ্ছি ভাই, জাস্ট কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ যা আছে এইচএসসি লাইফে যতটুকু প্রয়োজন সবকিছু শিখাই দিব। ওকে, সবকিছু শিখাই দিব। একটু বলেন আমাকে যে ভাই এটা কি শ্রেণী না সমান্তরাল? এটা কিন্তু একটু কঠিন, এটা কিন্তু একটু কঠিন, প্রথম অবস্থায় তোমাদের একটু ধরতে অসুবিধা হইতে পারে। শ্রেণী, হ্যাঁ সুমাইয়া বলছো শ্রেণী, বাকি সবাই একটু বলো তো দেখি কি হবে, শ্রেণী না সমান্তরাল? বাকি সবাই একটু বলেন তো দেখি শ্রেণী না সমান্তরাল হবে? বাকি সবাই, বাকি সবাই একটু চেষ্টা করেন যে ভাইয়া শ্রেণী না সমান্তরাল হবে, শ্রেণী না সমান্তরাল, শ্রেণী না সমান্তরাল হবে, বাকি বলেন তো দেখি। সমান্তরাল, এই তো নাজমিন সবার আগে সঠিক উত্তর দিছো, স্নেহা ভুল করছো, সুমাইয়া ভুল করছে। এটা কিন্তু ভাই সমান্তরাল। কথা হচ্ছে ভাই কেন সমান্তরাল একটু খেয়াল করেন। দেখেন ধরেন নিচের এম ভরের বস্তুকে টেনে ছেড়ে দিছি, তাহলে এই বস্তুটাকে আমি এই দিকে টানছি, টেনে ছেড়ে দিছি, টেনে ছেড়ে দিছি, তাহলে কি হবে, টেনে ছেড়ে দিলে কি হবে, এই বস্তুটাকে এইভাবে টেনে ছেড়ে দিলে দেখবে যে দুই পাশে যেহেতু স্প্রিং এইভাবে দোল দিচ্ছে, সরল সন্দিত গতিতে এরকম করে দোল দিতেই থাকবে, দোল দিতেই থাকবে। এখন দোল দিলে ব্যাপারটা কিরকম হবে দেখো, প্রথম কন্ডিশনটা একটু ভালো মতো খেয়াল করো, যে ভাই যখন আমি এই দিকে টাইনা এই দিকে নিয়ে আসবো, তখন এই স্প্রিংটা কিন্তু কি হবে, এই স্প্রিংটাকে প্রসারণ ঘটবে, প্রসারণ, আরে কি কালার আসলো, এই স্প্রিংটা কি ভাইয়া প্রসারণ, প্রসারণ হবে। আর এই স্প্রিংটা কি হবে তখন, এই দিকে টেনে যদি ছেড়ে দেয় তাহলে সংকোচন ঘটবে, সংকোচন। এই প্রশ্নটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, সংকোচন ঘটবে। তাহলে দেখো একটা স্প্রিংকে যদি আমি প্রসারণ করতে চাই, যে ভাই স্প্রিংকে আমি টাইনা বড় করবো, তাহলে বল লাগবে না একটা, তাহলে এইখানে কিন্তু আলাদা একটা বল F1 বল প্রয়োগ করতে হবে। আবার একটা স্প্রিংকে ধরো স্বাভাবিক অবস্থা আছে আমি সংকোচন করবো, ওকে ঠেইলে সংকোচন করতে হবে না, তাই না? তাহলে দেখো এইখানে কিন্তু আর একটা বল লাগতেছে F2 বল, সংকোচন করতেও বল লাগবে, প্রসারণ করতেও বল লাগবে। তাহলে কি ভাই দুইটা বল, বল বিভক্ত হয়ে গেছে। আর বল বিভক্ত হইলে কি হয়, সমান্তরাল। যেহেতু বল বিভক্ত হয়েছে, বল কি হয়েছে, বিভক্ত হয়েছে, তাহলে বল বিভক্ত মানে কি ভাই, সমান্তরাল। বল বিভক্ত মানে কি ভাই, সমান্তরাল। তাহলে দেখো আমাদের এইখানে কি হবে, দুইটা জাস্ট যোগ করে দিতে। তাহলে ইন টোটাল সূত্রটা কি পাবো আমরা, 1 ডিভাইডেড বাই 2 পাই কে এর জায়গায় তুল্য K1 প্লাস K2, সমান্তরাল হলে আমরা জানি ধারকের আলটিমেটলি ধারকের মতো রোধের উল্টা, আর এখানে এম। তাহলে দেখো তো এটা কোথায় আছে ভাইয়া, যে F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার K1 K2 ডিভাইডেড বাই এম। এই তো ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেল রে? দেখেন একদম খুব সুন্দর মতো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিছে। এখন কি বুঝছেন আপনারা, এখন কি বুঝছেন? হ্যাঁ যারা এই তো ফাহমিদা সমান্তরাল বলছিলা, ধন্যবাদ। ক্লিয়ার আপনাদের, একটু বলেন ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার। এই তো হিমেল বলছো সমান্তরাল, জোস জোস, এই তো তোমরা কনসেপ্টটা ধরতে পারছো। মনে হচ্ছে কিন্তু শ্রেণী ভাই এই দুইটাতে একসাথেই আছে, দেখেন মনে হচ্ছে না এরকম যে ভাই এটা এখানে আছে, একটা বস্তু আছে, আবার এইখানে আরেকটা আছে, তো মনে হচ্ছে যে ভাই একসঙ্গেই যুক্ত আছে, কিন্তু না, এটা কিন্তু ভাই বল বিভক্ত হয়ে গেছে, এটা কিন্তু শ্রেণী না সমান্তরাল। দেখে মনে হচ্ছে শ্রেণী, কিন্তু শ্রেণী না সমান্তরাল, কারণ আমরা কনসেপ্টটা সুন্দর মতো ক্লিয়ার করে দিছি। ওকে, এই তো সবার আগে হিমেল অ্যান্সার করছো যে ভাইয়া গ নাম্বার, তারপরে স্নেহা অ্যান্সার করছো, ধন্যবাদ। ওকে সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাই, খুব সুন্দর মতো ক্লিয়ারলি বুঝছি আমরা। ওকে নেক্সটে আসো। নেক্সটে হচ্ছে তোমাদেরকে দেখো আমরা স্প্রিং এর কিছু কন্ডিশন, কোন কোন জিনিস তোমাকে মনে রাখতে হবে এটা একটু জাস্ট বলে দিই। দেখো স্প্রিং এর আমাদের বস্তুর সমন্বয় আলটিমেটলি আমাদের কৌণিক কম্পাঙ্ক এবং তুল্য আমাদের হচ্ছে স্প্রিং ধ্রুবকটা কি হবে, এটা কিন্তু আমি অলরেডি তোমাকে বুঝাইছি। ওকে, শ্রেণীতে থাকলে কি রকম হবে, সমান্তরালে থাকলে কি রকম হবে, এগুলো জাস্ট একটু দেখে নিবা। জাস্ট কন্ডিশন গুলোকে আমি তোমাকে সুন্দর মতো নোট বক্স করে দিয়ে দিচ্ছি,
এগুলো একটু জাস্ট দেখে নেবে। এটা আমরা কিন্তু অলরেডি সামনেই কিন্তু বুঝছি যে শ্রেণী থাকলে কি হয়, সমান্তরাল থাকলে কি হয়, আমি চিত্র এঁকে এঁকে তোমাদেরকে বুঝাই দিছি ব্যাপারটা। ওকে, আশা রাখি আর ঝামেলা হবে না। তো চলো এটা জাস্ট খালি একটু দেখে নিবে, তোমাদেরকে স্লাইডে অন্তর্ভুক্ত করে দিছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সূত্র কি হবে। নেক্সটে আসো। নেক্সটটা দেখো তো কি বলছে যে ভাই একটা স্প্রিং কে কেটে সমান দুই ভাগে ভাগ করছে। কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে কি, ধরেন আলটিমেটলি একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটাকে আমি কাটছি, এই স্প্রিংটাকে কি করছে, মাছ দিয়ে কাটছে সমান ভাগে। তার মানে 1:1 অনুপাতে কাটছি আমি সমান ভাগে, এটাও 1 এটাও 1 এটাও 2 এটাও 2, আমি 1:1ই ধরে নিলাম। ওকে, আচ্ছা প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? দেখো এরকম যদি কাটাকাটি থাকে ভাই, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক, দেখেন আমরা বেসিক সূত্রটা একটু ক্লিয়ার করে নিই। ধরেন এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এই স্প্রিংটে আমাদের ধরেন আমি কাটলাম, কাটার পরে এইখানে একটা হচ্ছে কে কি পাইছি আমি, দেখো কাটবো কিভাবে, যে ভাই দুইটা অনুপাতে, n1 অনুপাত, এটা হচ্ছে n2 অনুপাত। ঠিক আছে, এখন আমাদের যদি কে এর মান বের করতে বলে, ধরেন আমাদের প্রতি টুকরা, তার মানে এইটা হচ্ছে আমাদের আলাদা আলাদা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং পাইলাম আর এটা একটা স্প্রিং পাইলাম। ধরেন এটা হচ্ছে k1, এটা হচ্ছে আমাদের k2। ঠিক আছে, তো এখানে বের করার টেকনিক হচ্ছে, দেখেন k1টা কিভাবে বের করব। k1 হচ্ছে উপরে k1 প্লাস k2 ডিভাইডেড বাই এই টুকরার অনুপাত কত, n1 না, প্রথম টুকরার অনুপাত, তার মানে n1 দ্বারা ভাগ, আর ইনটু অবস্থায় কে থাকবে, কে থাকবে। ওকে, আচ্ছা এটা হলো ডিরেক্ট সূত্র। আবার k2টা কিভাবে পাবো, k2টা পাবো হচ্ছে যে ভাই উপরে হচ্ছে k1 প্লাস আমাদের সরি n1 n2, আরে কি কে লিখতেছি কেন, দুঃখিত, এটা হচ্ছে n1 প্লাস n2 ডিভাইডেড বাই আমাদের k2র অনুপাত কত ভাই, k2র অনুপাত কিন্তু n2, তাহলে n2 ইনটু k। সো এখানে একটু কারেকশন আছে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, এইখানে হচ্ছে আমাদের n1 প্লাস n2 ডিভাইডেড বাই আমাদের কে, আমাদের n1। ওকে, দেখো এখন একটা মজার বিষয় খেয়াল করো, যে ভাই এই যে এই এতটুকু অংশ কিন্তু দুইটার ক্ষেত্রেই ফিক্সড, যে n1 n2 কে দ্বারা গুণ করতে হবে, এতটুকু দুইটার ক্ষেত্রেই আমাদের ফিক্সড। জাস্ট এই যে যার অনুপাত, যার স্প্রিং ধ্রুবক বের করব তার অনুপাত দ্বারা আমাকে ভাগ করতে হবে, k2 এর বেলায় n2, k1 এর বেলায় আমাদের n1। এটা হচ্ছে বেসিক ফর্মুলা ভাই। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। সো এখন তোমাকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। এখন দেখো দুইটা সমান ভাগে ভাগ করছে, প্রথম টুকরা মানে প্রথম টুকরা দ্বিতীয় টুকরার অনুপাত কিন্তু একই আসবে, কারণ ভাই সমান ভাগে ভাগ করছে। তাহলে কি হয়, এই যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই প্রথম প্রতি টুকরা, তার মানে দুইটাই তো 1, একটা যে কোনো একটা বের করলে হয়, তাহলে 1 ইনটু কে। তাহলে দেখো তো ভাই 2k আসতেছে, কত আসতেছে 2k। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে অ্যানসার কোনটা হবে, অ্যানসার কোনটা হবে বাবারা, যে খ নাম্বারটা। অ্যানসার কোনটা হবে, খ নাম্বারটা 2k। অ্যানসার কোনটা হবে, খ নাম্বার 2k। এই তো শিফা রিমি সবার আগে কমেন্ট করছো, ওকে হিমেল সবার আগে কমেন্ট করছো, ওকে ধন্যবাদ। দেখো ভাই একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমরা অনেকেই ফিজিক্স ভয় পাও, আমার ক্লাস করার পর কি ফিজিক্সকে একটু হলেও ভালো লাগতেছে বলো তো দেখি ভাইয়া, একদম ফ্রাঙ্কলি বলো, আমার ক্লাস করার পরে ফিজিক্সটা কি একটু হলেও ফিল করতে পারতেছো, একটু হলেও ভালো লাগতেছে তোমাদের? বলো তো দেখি, একটু হলেও কি ভালো লাগতেছে, একটু হলেও কি ভালো লাগতেছে, একটু বলো। তোমাদের কাছে তো সবার ফিজিক্স কঠিন ভাই, ফিজিক্স মানে কঠিন, এখন কি একটু ভালো লাগতেছে তোমাদের? আমি দেখো প্রত্যেকটা কনসেপ্ট আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেই, তারপরে সমাধান। তার মানে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তোমার যেমনেই আসুক না কেন ঘুরাই পেঁচায় তুমি কিন্তু পারবা, তুমি কিন্তু ভাই পারবা, যতই বেশি আলটিমেটলি ঘুরাই পেঁচায় আসুক তোমার কিন্তু এখন তুমি পারবা। ওকে, আচ্ছা এই তো সুমাইয়া ধন্যবাদ, ওকে ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো চলো, এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন, আর তোমরা জানো এটা কিন্তু একবার এই টাইপের প্রশ্ন বুয়েটেও আসছিল, বুয়েটের প্রিলিতেও আসছিল। ওকে, এই টাইপের প্রশ্ন বুয়েটের প্রিলিতেও আসছিল, ইঞ্জিনিয়ারিং এও আসে, সো সিম্পল প্রশ্ন কিন্তু আসে। চলেন চলেন চলেন, এই তো নাজমিন বলছেন জি স্যার আপনার অনেক সুন্দর করে বুঝান, ওকে ধন্যবাদ। ফাহমিদা আমি নিজেও ভয় পাই, এই এখন কি ভয় লাগে, এখন ভয় লাগতেছে? মুন্না ভাইয়ের ক্লাস করার পরেও কি ভয় লাগতেছে? এখন পারবেন না, দেখো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু। ওকে চলো নেক্সটে চলে আসবো আমরা। দেখো নেক্সটে কি বলতেছে ভাই, নেক্সট প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাও বেশ স্ট্যান্ডার্ড, এটা তোমার এইচএসসির পাশাপাশি তোমার এডমিশন টেস্টেও আসতে পারে, তোমার কি ভাই এডমিশন টেস্টেও আসতে পারে। ওকে, এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে। তো দেখো কি বলছে, এই টাইপের প্রশ্ন কি আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। তো দেখেন এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ আছে। সবাই দাগানো স্লাইড কালেক্ট করে নেবেন, ঠিক আছে, দাগানো স্লাইড কালেক্ট করে নেবেন, কারণ আমি দেখো এই যে নোট করে দিচ্ছি অনেক কিছু, এগুলো বারবার করে বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলছে, যে ভাই কে বল ধ্রুবকের একটি স্প্রিং টি পরিমাণ টান প্রয়োগ করা হলো। ওকে বুঝলাম, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স পরিমাণ। ওকে, বল প্রয়োগ করলে তো দৈর্ঘ্য বৃদ্ধি হবেই। এখন বলছে অবস্থা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কত। স্প্রিং এর কি বের করতে বলছে ভাই, সঞ্চিত বিভব শক্তি কত। স্প্রিং এর কি বের করতে বলছে, সঞ্চিত বিভব শক্তি কত। এখন স্প্রিং
স্প্রিং এর বিভব শক্তি সূত্র কি ভাই বলো তো দেখি, একদম সহজ। স্প্রিং এর বিভব শক্তি, বিভব বা সঞ্চিত শক্তি একই কথা, বিভব মানেই সঞ্চিত, একই কথা। সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি? এটাকে ইউ বা ডাব্লিউ যে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয়, যে হাফ কে এক্স স্কোয়ার। এতটুকু তো আমরা সবাই জানি তাই না, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো আমরা এক্স এর মানটা বের করে নিব। এক্স এর মানটা দেখো, আমাদের এই যে টান, আমরা স্প্রিং ধ্রুবকের কি ক্ষেত্রে কি জানি, স্প্রিং এর ক্ষেত্রে কি জানি, যে বল সরণের সমানুপাতিক, বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তাই না? বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়াল টু কে এক্স আনি, একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক আনি। সো দেখুন আমরা ম্যাথমেটিক সমাধান করবো, তখন এই যে চিহ্নটাকে উপেক্ষা করি, কারণ চিহ্ন দ্বারা শুধুমাত্র দিক প্রকাশ করে, যে ভাই বিপরীত দিক, এটা দিক প্রকাশ করে। যখন আমরা ক্যালকুলেশন করবো তখন চিহ্নটাকে আমরা স্কিপ করি। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো বাবা, এফ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কে লিখতে পারবো না? এখন এফ এর মানটা দেখো কি দেওয়া আছে, এই যে টি পরিমাণ টান, টান বল, টান তো একটা বল তাই না? এই যে এফ এর মানেই তোমার কি দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, তাহলে এফ এর জায়গায় তুমি টি বসাই দাও, তাহলে টি ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন তুমি মান বসাই দাও জাস্ট হাফ কে, তাহলে টি ডিভাইডেড বাই এক্স, তার মানে উপরে আসছে টি স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার। ওকে, টি স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার, টি স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো ভাই টি স্কয়ার এক্স স্কয়ার কেন বাপ, ওরে দেখো আমাদের এখানে তো কে ছিল, কে, তাই তো বলি এখানে কে, তাহলে দেখো এখানে কি আসবে ভাই, টি স্কয়ার কে স্কয়ার। তাহলে দেখো এই যে এইখানকার একটা কে, এইখানকার একটা কে কাটা দাও, তাহলে উপরে কি থাকতেছে, শুধু টি স্কয়ার, আর নিচে থাকতেছে 2k। তাহলে এইটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির জন্য 100% গুরুত্বপূর্ণ। সূত্র কাস্টমাইজ করা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে খুবই আসে। তাহলে টি স্কয়ার ডিভাইডেড বাই 2k, টি স্কয়ার ডিভাইডেড বাই 2k কোথায় আছে বাবা, ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা, টি স্কয়ার ডিভাইডেড বাই 2k, টি স্কয়ার ডিভাইডেড বাই 2k। ক্লিয়ার? টি স্কয়ার ডিভাইডেড বাই 2k, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? বলেন বুঝতে পারছেন? স্যার স্ক্রিনশট নেওয়া যায় না কেন? স্ক্রিনশট নিতে হবে না বাবা, আমি ক্লাস শেষে পুরোটারই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিই, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দিই, পিডিএফ দিয়ে দিই। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন যুক্ত হয়ে যাবেন, আলটিমেটলি ওইখানে সকল ধরনের পিডিএফ আমরা দিয়ে দেই। ওকে, আর যদি যুক্ত হইতে এখনো পারো নাই, কিভাবে যুক্ত হবা বুঝতেছো না, তাহলে আমাকে নক করতে পারো, এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক আইডি, এটা লিখে সার্চ দিবা, চলে আসবে আমার প্রোফাইল, দেন ওইখানে আমাকে বলবা, আমি অ্যাড করে দিব। ওকে, এই তো সবাই পারছো, বি নাম্বার বি নাম্বার বি নাম্বার বি নাম্বার, আর এর সবাই পারছি আমরা। ওকে, ধন্যবাদ সবাইকে, আর এর সবাই পারছি। ওকে, আচ্ছা তো চলো ক্লিয়ার, নেক্সটে যাবো আমরা। এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে, কিন্তু আমি কিন্তু কোনটা এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি, বারবার প্র্যাকটিস করবা, পিডিএফ যখন পেয়ে যাবা তখন পিডিএফ ধরে ধরে প্র্যাকটিস করবা। নেক্সটে আসো, দেখো কি বলছে, যে একটা স্প্রিং সরল দোলন গতিতে দুলছে। ওকে, বুঝলাম। স্প্রিং ধ্রুবক কে এবং পর্যায়কাল টি এক্স, প্রসারণ এক্স হলে কোনটি সঠিক? ভাই পারবা না এটা, পারবা না বলো তো দেখি, পারবা না এটা? এখনই পড়াইছি, এখনই পড়াইছি, এখনই পড়াইছি, এখনই পড়াইছি। দেখো স্প্রিং এর ক্ষেত্রে, দেখো স্প্রিং এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট সূত্র জানি একটা, স্প্রিং এর পর্যায়কাল, পর্যায়কালের ভাই অনেক গুলান সূত্র, কিন্তু পর্যায়কালের অনেক গুলান সূত্র। দেখুন যদি তোমাকে ডিরেক্ট স্প্রিং বলে, স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং কি হয়, সংকোচন প্রসারণ হয়। সো স্প্রিং এর পর্যায়কালের নির্ণয় ডিরেক্ট একটা সূত্র আছে, যে ভাইয়া টি ইকুয়াল টু আমাদের 2 পাই রুট ওভার এক্স ডিভাইডেড বাই জি। এই এক্স এর জায়গায় মাঝে মাঝে তোমরা দেখবা ইও বলা আছে, এইটা মানে কি, এক্স বা ই মানে হচ্ছে প্রসারণ, কতটুকু প্রসারণ হয়েছে, প্রসারণ হয়েছে সেটা। তাহলে দেখো এখানে যেহেতু প্রসারণকে এক্স দ্বারাই প্রকাশ করছে, সেই জন্য আমি এক্স দ্বারা প্রকাশ করছি, মাঝে মাঝে ই দ্বারা প্রকাশ করতে পারে। তাহলে টি এর সাথে এক্স এর কি সম্পর্ক ভাই, বর্গমূলের সমানুপাতিক। টি এর সাথে এক্স এর কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ঘ নাম্বারটা। জোস একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসতে পারে, এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসতে পারে, দিনাজপুর বোর্ড 23-এ আসা একটা প্রশ্ন। ওকে, এই টাইপের প্রশ্ন ভাই মেডিকেলে আসে, এই টাইপের প্রশ্ন কি আসে, মেডিকেলে আসে। তাহলে তোমাকে যদি ডেডিকেটেড ভাবে বলে স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল বের করো, তাহলে স্প্রিং এর পর্যায়কালীন সূত্র কি, ডিরেক্ট 2 পাই রুট ওভার এক্স ডিভাইডেড বাই জি। এক্স মানে কি ভাই, প্রসারণ, মানে কতটুকু প্রসারণ হয়েছে, ই দ্বারা প্রকাশ করা হয়, আর এটা জি মানে অভিকর্ষ ত্বরণ। ওকে, বুঝতে পারছেন? এই তো সবার আগে নাজমিন অ্যান্সার করছো, হিমেল অ্যান্সার করছো, স্নেহা অ্যান্সার করছো, সাবাস, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে জোস, এই তো পারছো তোমরা। ওকে 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 ওকে, সো চলো তাহলে নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, নেক্সটে কি বলছে আমরা একটু দেখি। নেক্সট প্রশ্নটা দেখেন, যে ভাইয়া কোন স্প্রিং এর এক প্রান্তে এম ভর এর একটা বস্তু ঝুলালে আমাদের 9.8 সেন্টিমিটার, একক একটু খেয়াল করো, 9.8 সেন্টিমিটার আছে কিন্তু প্রসারিত হয়। ওকে, এক্ষেত্রে স্প্রিংটি কতটুকু টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে, পর্যায়কাল বের করতে বলছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে এত। আচ্ছা পর্যায়কাল, দেখো পর্যায়কাল মানে টি বের করতে বলছে, পর্যায়কাল টি বের করতে বলছে। ওকে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে ভাই
স্প্রিং এর ক্ষেত্রে দেখেন, স্প্রিং এর ক্ষেত্রে একটু আগে সূত্র কি শিখাইলাম যে ভাইয়া টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এক্স ডিভাইডেড বাই জি। তাহলে দেখো মান বসাই দিয়ে ক্যালকুলেশন করবা জাস্ট এটা। এখানে দেখো সূত্র আকারে আমাদের ম্যাথমেটিক্সও আসে কিন্তু। তাহলে 9.8 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে আনো, তাহলে 0. আমাদের কত করতে হবে, আমাদের হচ্ছে 0.098 মিটারে নিয়ে আসলাম। এটা কি অবশ্যই মিটারে আনতে হবে। দেন এখানে আমরা কি করব, 9.8 দ্বারা ভাগ করব। এটাকে ক্যালকুলেশন করে আমাকে উত্তর করো দেখি বাবা। এটা ক্যালকুলেশন করে উত্তর করে দেখবা 0.6 সামথিং আসবে। দেখো এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি দেওয়া আছে 0.06 না 0.6, একটু দেখে শুনে দেখাইতে হবে। এটাকে 0.6 সামথিং আসবে। সো এটা থেকে ভাইয়া ম্যাথমেটিক্সও আসতে পারে, ছোট ছোট ম্যাথ আসতে পারে। এখান থেকে কি আসতে পারে, ছোট ছোট ম্যাথমেটিক্স আসতে পারে, ছোট ছোট কি আসতে পারে, ম্যাথমেটিক্স আসতে পারে। সো দেখো এটা ডিরেক্ট সূত্র আকারেও আসে, সম্পর্কও আসে, আবার ম্যাথও আসে। ওকে, বুঝা গেল ভাইয়া, বুঝা গেল, বুঝা গেল। চলো নেক্সটে যাব। এই রাহা দুষ্টম বাদ দিয়ে ক্লাস কর ভাই, দুষ্টম বাদ দিয়ে ক্লাস করো। ওকে, সো দেখো এই তো রিমি অ্যান্সার করে ফেলছো বি নাম্বার। ওকে, ধন্যবাদ। সো দেখো এই যে শুভঙ্করের ফাঁকি, কোথায় কোথায় তোমরা ভুল করতে পারো পরীক্ষার হলে সেটাও কিন্তু বলে দেই ক্লাসের মধ্যে। সো এই আলটিমেটলি কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, পরীক্ষার হলে তোমরা ভুল যাতে না হয়। ওকে, আচ্ছা, ওকে ওকে। তো বি নাম্বার সবাই পেরে গেছে। চলো নেক্সটে যাব। দেখো নেক্সটে কি বলছে, গ্রাফ, আবার গ্রাফ। প্যারা নাই, মুন্না ভাইয়া আসি তোমাদের সাথে। দেখো কি বলছে, দোলনরত একটি স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধি। বাবা দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি রে, এক্স। ভর আর এক্স এর মধ্যে সম্পর্ক কি, ভর আর এক্স এর মধ্যে সম্পর্ক কি, ভর আর এক্স এর মধ্যে। ওকে, ভর আর এক্স এর মধ্যে। তাহলে দেখো আমরা ভাই একটু আগেই সম্পর্ক শিখলাম না, এফ ইকুয়াল টু কে এক্স লেখা যায়, আবার এই এফ ইকুয়াল টু এম জি লেখা যায় না। তাহলে এইখান থেকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো না যে এম জি ইকুয়াল টু কে এক্স, এম জি ইকুয়াল টু কে এক্স লিখতে পারবো না ভাই, এম জি ইকুয়াল টু কে এক্স। তাহলে দেখো আমার এখানে দরকার কি কি ভাই, এম এর আর এক্স এর। তাহলে দেখো আলটিমেটলি এই দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, এই দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট কেও কনস্ট্যান্ট। তার মানে এটা কার কি সমানুপাতিক সম্পর্ক না ভাই, সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক না, কে আর এক্স, এম আর এক্স এর মধ্যে। সমানুপাতিকের গ্রাফ কেমন হয় দেখো, ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফটা কেমন হবে, সমানুপাতিকের গ্রাফ এরকম হবে, সমানুপাতিকের গ্রাফ মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি বলে ভাই ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হবে, 1/x যদি হয় তাহলে হবে এই যে এরকম আইসোথাম রেখা, আয়তাকার অধিবৃত্তাকার। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কোথায় আছে, এই তো খ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেল, খ নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারছেন ভাই, খ নাম্বারটা রাইট আনসার। ক্লিয়ার? দেখেন একদম ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ওকে, এই তো বি নাম্বার এর এটা মনে হয় আগেরটাই বলছো। দেখো একদম ধরে ধরে বুঝাচ্ছি, দেখছো আমাদের সমানুপাতিক গ্রাফ দেন মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি ব্যস্তানুপাতিক হইতো আয়তাকার অধিবৃত্তাকার বা সমউষ্ণ রেখা পাইতাম, ঠিক আছে। আর যদি বর্গের সমানুপাতিক হইতো, একটু পরে সেটা দেখবো, সেটা হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখা হবে, একটু পরে সেই ধরনের গ্রাফ আছে। আজকের ক্লাসে কিন্তু গ্রাফে ভরপুর ভাই, সকল ধরনের গ্রাফ আমি একদম বেসিক থেকে খুব সুন্দর মতো বুঝাই দেবো ইনশাল্লাহ। গ্রাফ দেখলে যে তোমাদের একটা টেন্ডেন্সি আছে যে ভাই আমি স্কিপ করে যাবো, ইনশাল্লাহ এটা আর করতে হবে না। মুন্না ভাইয়ের ক্লাস করে সকল কিছু বেসিক থেকে খুব সুন্দর মতো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা নেক্সটে আসো, হ্যাঁ খ নাম্বার স্নেহা হিমেল। ওকে, সবাইকে ধন্যবাদ। চলো নেক্সটে যাবো আমরা। দেখেন নেক্সটে কি বলছে, এই যে আবারও গ্রাফ। আমি বলেছি না যে আজকের ক্লাসে ভাই অনেক গ্রাফ আছে। আর মনে রাখবা পর্যায়বৃত্ত থেকে, সব থেকে পর্যায়বৃত্ত গতি থেকে ইনশাল্লাহ এইচএসসি তে তোমরা একটা গ্রাফ কমন পাবা। এইচএসসি তে একটা অবশ্যই গ্রাফ থাকবে ভাই, এখান থেকে মূলত গ্রাফ আসার সম্ভাবনা 100%, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ গ্রাফ আছে এই অধ্যায়ে। সো এই অধ্যায়ের গ্রাফগুলো ভালো মতো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা দেখো কোন লেখচিত্রটি সরল দোলকের দ্বিতীয় সূত্রকে প্রকাশ করে, সরল দোলকের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো আমরা একটু দেখি, তাহলে একটু হিন্টস পাবো। দেখো যখন তুমি প্রশ্ন বুঝতে পারবে না তখন তুমি গ্রাফের দিকে তাকাবা, কার কার সাথে সম্পর্ক, টি স্কয়ার এল, টি আর এল মানে ভাই কি আমাদের দোলনকালের সাথে আমাদের দৈর্ঘ্যের সম্পর্ক, কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক। তাহলে দেখো তো সরল দোলকের পর্যায়কাল নির্ণয় সূত্র, এরকম একটা সূত্র জানি না যে ভাই 2π√L/জি। তাহলে দেখো আমাদের এখানে টি স্কয়ার আর এল আছে, তাহলে টি স্কয়ার বানাও, তাহলে বর্গ করে দাও সবগুলাকে উভয় পাশে, তাহলে 4π²L/জি। তাহলে দেখো তো টি স্কয়ার আর এল এর কি সম্পর্ক ভাই, টি স্কয়ার আর এল এর সমানুপাতিক সম্পর্ক না বাবা।
সমানুপাতিক হলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা না বাবা? সো গ নাম্বার। দেখছো মুন্না ভাইয়ের ক্লাস মানে একদম বেসিক থেকে খুব সুন্দরভাবে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাই? গ নাম্বারটা, সমানুপাতিক সম্পর্ক, মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা, বুঝতে পারছেন? আমাদের কি হবে রে? মূল বিন্দুগামী সরলরেখা। খ নাম্বারটা আমাদের, সরি গ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছেন? ক্লিয়ার 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 রে। গ্রাফ ভয় পাবা? গ্রাফ কিন্তু ভয় পাওয়া যাবে না, গ্রাফ ভয় পাওয়া যাবে না। ওকে, এই তো গ নাম্বার সবার আগে অ্যান্সার করছো নাজমিন, ধন্যবাদ ভাইয়া। তো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখেন কি বলছে যে ভাইয়া সরল দোলকের ববের ভর বেশি হলে, ববের ভর, দোলনকাল কি হবে ভাই? আমাদের সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল নির্ণয়ের সূত্র 2π√L/g। এখানে কোথাও এম আছে, কোথাও তো এম নাই। সরল দোলকের দোলনকাল ববের উপর ডিপেন্ডই করবে না, কারণ সূত্রে তো আমাদের হচ্ছে আলটিমেটলি ভরই নাই, সো ভরের উপর ডিপেন্ড করবে না, অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত কি ভাই? আমাদের এই যে গ নাম্বারটা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এরকম থিওরি টাইপ প্রশ্ন কিন্তু খুব আসে পরীক্ষায়, বেশ গুরুত্বপূর্ণ। এখানে ভরের সাথে কোনো সম্পর্কই নাই, ভরের সাথে কোনো সম্পর্কই নাই ভাই, তাই তাই কি হবে? অপরিবর্তিত থাকবে। তাই কি হবে? অপরিবর্তিত থাকবে। বুঝা গেছে? অপরিবর্তিত থাকবে। ওকে, নেক্সটে আসো। কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে দোলনকাল কত হবে ভাই? এই যে কার্যকরী দৈর্ঘ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কনসেপ্ট, সো একটু খেয়াল করেন। আমরা সূত্র তো জানি যে ভাইয়া আমাদের টি ইকুয়াল টু 2π। দেখো আমি একদম শর্টকাটে তোমাদেরকে টেকনিক শিখাই দিই, কারণ এমসিকিউ ভাই টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইচএসসি তে 1 মিনিট করে পাবা, এডমিশন টেস্টে আরো কমে যায়, 40 সেকেন্ড করে পাওয়া যায়। তার মানে তোমাকে টাইমের মধ্যেই সমাধান করার টেকনিক শিখতে হবে। তাহলে দেখো এল বাই জি, সরি এল বাই আমাদের জি, তাই না? সো দেখেন আমরা টি এর সাথে এল এর কি সম্পর্ক ভাই? টি এর সাথে এল এর কি সম্পর্ক? বর্গ মূলের সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত গুণ করছে, জাস্ট ওইখানে বসাই দিব। তাহলে টি2 দোলনকাল এখানে 1.96 আর এখানে আমাদের টি1, তাই না? দেখো ডিরেক্ট আমি একবারই করলাম যে ভাই কত গুণ, অত গুণ বসাই দিছি এল এর জায়গায়। আর এখানে দেখো এটা আমি এক লাইন জাম্প করছি, কিন্তু দেখো এটাকে আমি এভাবে লিখতে পারবো না, যে যাকে বের করতে হয় দোলনকাল যেহেতু পরবর্তী দোলনকাল, আর সেকেন্ড দোলক যেহেতু, তার মানে টি1 এর মান কত বাবা? সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে টি2 এর মান বের করতে বলছে, যাকে বের করতে হয় তাকে উপরে রাখতে হয়, এখানে টি1। আর ইকুয়াল টু কি হবে? রুট ওভার, যে ভাইয়া যেহেতু এখানে টি2 সমানুপাতিক সম্পর্ক, তাহলে L2 ডিভাইডেড বাই L1। তাহলে দেখো এইভাবে আমরা যদি লিখি, তাহলে টি2 ইকুয়াল টু রুট ওভার, ধরেন L1 কে L1 ধরলাম, আর এটা তাহলে কত গুণ করছে? 1.96 L1, এত গুণ করছে, পূর্বের তুলনায় এত গুণ। আর এখানে টি1। দেখো এই লাইনগুলোকে আমি একবারে জাম্প করে এইভাবে লিখছি। তো তোমরাও লাইন জাম্প করা শিখবা, যে সম্পর্ক থেকে ডিরেক্ট লাইন জাম্প করে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবা। এই লাইনগুলো আলটিমেটলি লিখে সময় নষ্ট করার দরকার নাই, তোমরা ডিরেক্ট একটু লাইন জাম্প করা শিখবা। তাহলে দেখো এখন তাহলে ডিরেক্ট এখানে ক্যালকুলেশন করো যে ভাই রুট ওভার 1.96 এর সাথে টি1 এর মান কত? 2 সেকেন্ড, তাহলে 2 গুণ করে দাও, যত আসবে ততই অ্যান্সার। তো সবাই একটু উত্তর করেন দেখি, সবাই একটু উত্তর করেন, দেখবেন যে 2.8 চলে আসবে, আমাদের খ নাম্বারটা চলে আসবে। বুঝছেন? এই ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বোথ এডমিশন টেস্ট, এইচএসসি সব জায়গায় আসে। এই টাইপের প্রশ্ন ভাই সব জায়গায় আসে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝা গেল? খ নাম্বার। এই তো রিমি সবাই অ্যান্সার করতে ফেলছো যে ভাইয়া খ নাম্বার, খ নাম্বার, খ নাম্বার, জোস। ওকে, সো চলো তাহলে আমরা কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব। তাহলে কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব, চলেন নেক্সটে চলে যাই। নেক্সটে দেখেন কি বলা আছে, যে একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অর্ধেক, কার্যকরী দৈর্ঘ্য ভাই কি করছে? অর্ধেক করছে, করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেছে। পৃথিবীর কেন্দ্রে ভাই, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত ভাই? সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র একটাই, 2π√L/g। ভাই পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান লাড্ডু সোনা, 0। তাহলে এখানে তুমি বসায় দাও 2πL/g। এই এল কি করছে দেখার টাইম নেই, জি যেহেতু শূন্য হয়ে গেছে, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই শূন্য। দেখো যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই শূন্য মানেই হচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে কি হবে? অসীম হয়ে যাবে। ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, এই টাইপের প্রশ্ন আসলে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারো। ওকে, কেন্দ্রে নিয়ে গেলে ভাই কি হবে? কেন্দ্রে নিয়ে গেলে আমাদের কিন্তু অভিকর্ষ স্তরের মান শূন্য, শূন্য মানেই অসীম পর্যায় দোলনকাল। এখন যদি তোমাকে বলতো যে ভাই দোলনকাল না, দেখো এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, অর কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক কিন্তু হবে 0 হার্জ, কারণ এইটাকে দোলনকালকে কি করতে হয়? উল্টাই দিতে হয়। তাহলে 0 ডিভাইড বাই যে কোনো সংখ্যা মানেই 0। সো আমাদের কম্পাঙ্ক 0 হার্জ, দোলনকাল অসীম। এই জিনিসটা খেয়াল রাখবা, বারবার পরীক্ষায় আসে এবং একটু ঘুরায় পেঁচায় আসে, বারবার পরীক্ষায় আসে এবং একটু ঘুরায় পেঁচায় আসে। ওকে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, কে আফরিন লাইভ কখন শুরু হইছে? আমরা তো রুটিন দিয়ে দিছি ভাইয়া, রুটিনটা সবাই কালেক্ট করে নিবা। ওকে,
রুটিনটা সবাই কালেক্ট করে নিবা। ওকে, আমাদের এই সপ্তাহে সকল ক্লাস 9:30 থেকে শুরু হচ্ছে, 9:30 থেকে শুরু হয়, সায়েন্স অর্থাৎ আলটিমেটলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ওকে, বুঝতে পারছেন? অসীম হবে, অসীম হবে, অসীম হবে। ওকে, এই তো সাবাস, ধন্যবাদ। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট প্রশ্নটা দেখি কি বলা আছে। দেখেন, একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো ভাই, দোলনকাল টি এর সাথে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল, এল বের করতে বলছে। তাহলে দেখো সম্পর্ক কি ভাই, আমাদের টি সমানুপাতিক রুট ওভার এল, তাই না? টি সমানুপাতিক রুট ওভার এল। তাহলে দেখো আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি না যে ভাইয়া এল সমানুপাতিক টি স্কয়ার, একই কথা। তাহলে দেখো, আমি তোমাদেরকে পার্সেন্টেজের ম্যাথ বের করার একটা টেকনিক শিখাইছিলাম, মনে আছে রে? কাজ শক্তি ক্ষমতাতেও শিখাইছিলাম, মনে আছে? দাস টেকনিক। দেখো, যাকে বের করব তার উপরে যদি কোনো স্কয়ার রুট এগুলো কিছু না থাকে, অর্থাৎ সিম্পল থাকে, দেখো এল কে বের করবো, এল কিন্তু সিম্পল। সো সিম্পল থাকলে আমাদের কি টেকনিক? দাস টেকনিক। দাস, DASS, দাস। এই দাস, ডি মানে কি? ডিভিশন মানে ভাগ, এ মানে কি? এডিশন মানে যোগ, এস মানে কি ভাই? স্কয়ার মানে আমাদের বর্গ করতে হবে, বর্গ। আর এই এস মানে কি ভাই? সাবট্রাকশন মানে বিয়োগ। ওকে, তাহলে দেখো এই যে এক্স 100%, তাহলে প্রথম ডি এর কাজ ডিভিশন মানে ভাগ করা। তাহলে পার্সেন্টেজটাকে ভাঙায় নিলে কি হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা কত আসতেছে? ডিরেক্ট 1। আর এ মানে এডিশন মানে যোগ করো, সব সময় 1 যোগ করবা, অলওয়েজ 1 যোগ করবা। কত আসলো? 2। তারপরে আবার কি করছে? স্কয়ার, এস ফর স্কয়ার, বর্গ করো, বর্গ করলে কত হবে? 4। তারপরে বিয়োগ, বিয়োগ করলে কত হবে ভাই? বিয়োগ 1 যোগ করতে হয়, আবার ওই 1 বিয়োগ করতে হয়। একবার পাপ কাজ করছো, বেঁচে থাকতে পাপের প্রায়শ্চিত্ত করছো। ওকে, 1 যোগ 1 বিয়োগ। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাই? 3। এখন পার্সেন্টেজে সবগুলান প্রশ্ন আমাদের অপশন আছে, তাহলে 3 কে পার্সেন্টেজে নিলে কি হবে? 100 দ্বারা গুণ করতে হবে, 100% দ্বারা। তাহলে অ্যান্সার হচ্ছে 300%। সো অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা। খুবই জোস একটা টেকনিক এটা, খুবই জোস একটা টেকনিক। ওকে, খুবই 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 জোস একটা টেকনিক। আপনারা বুঝলেন কিনা বলেন? দেখেন, দুইটা কাজ আছে, দুইটা কাজ আছে এই পার্সেন্টেজের ম্যাথে। দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, দুই ধরনের ম্যাথ আসতে পারে। দেখো, আমি একটু তোমাকে জাস্ট একটু সিম্পল কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। যদি ভাই যাকে বের করব সে যদি সিম্পল থাকে, যাকে বের করব সে যদি সিম্পল থাকে, আর যদি সিম্পল না থাকে, সিম্পল না থাকে, সিম্পল মানে কি ভাই? সিম্পল মানে কি? যাকে বের করব, দেখো এই যে এর আগেরটা এল কে বের করছি, দেখো এল এর উপরে কোনো বর্গ নাই, রুট নাই, কিছু নাই। আর এখানে কি ভাই? যাকে বের করব তার উপরে মূলত হচ্ছে বর্গ থাকবে অথবা রুট থাকবে, এরকম। তাহলে সিম্পল থাকলে আমাদের দাস টেকনিক, DASS। আর সিম্পল যদি না থাকে, রুট বা স্কয়ার কিছু একটা থাকে, তাহলে ডাস টেকনিক, অর্থাৎ DARS। তাহলে এই এস আরটা মানে কি? এইখানে আমরা এস ফর স্কয়ার করছি না, স্কয়ার করছি না, এই স্কয়ারের জায়গায় আর ফর রুট, রুট মানে জাস্ট খালি এতটুকু চেঞ্জ, জাস্ট খালি এতটুকু চেঞ্জ। ওকে, সামনে এই টাইপের প্রশ্ন যদি সিম্পল না থাকে, তাহলে আমরা শর্টকাট টেকনিক দিয়ে করব। জাস্ট এই এস ফর স্কয়ার না করে যদি স্কয়ার বা কোনো রুট ফুট কিছু একটা থাকতো, তাহলে আমরা আলটিমেটলি রুট করতাম। একটা হচ্ছে দাস, একটা হচ্ছে দাস। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? সামনে আমরা এই টাইপের একটা প্রশ্ন সমাধান করব, যে আলটিমেটলি সিম্পল যদি না থাকে তখন আমরা কিভাবে করব। আসলে সিম্পল যদি না থাকে তখন আমরা কিভাবে করব। ওকে, এই তো সবাই অ্যান্সার করছো 300%। জোস, ধন্যবাদ। চলো নেক্সটে যাবো আমরা। দেখো, কোন স্থানের দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত, তার মানে দোলনকাল মানে T1:T2 দেওয়া আছে। এখন এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? তার মানে L1:L2 এর মান বের করতে বলছে তোমাকে। তাহলে ভাই টি এর সাথে এল এর কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, কারণ T = 2π√L/g জানি আমরা। ঠিক আছে, আচ্ছা। এখন তোমাকে এল এর মান বের করতে বলছে, তাহলে দেখো ভাই, তাহলে এল তাকে ক্লিন রাখতে হবে, তাহলে এটা বর্গ করে দাও, T² পাইলাম আমরা। তাহলে L2/L1 = আমরা লিখতে পারবো T2/T1 তার উপরে হোল স্কয়ার। তাহলে T2/T1 দেখো 2 আর 3, তার উপরে হোল স্কয়ার করো 4:9। তাহলে 4:9 কোথায়? দেখো এই যে ভুল করা যাবে না, 9:4 শুভঙ্করের ফাঁকের মধ্যে সারাটা ফেলাইতে পারে। সো যেটা ভুল করতে পারবা বা ভুল করতে পারো তাড়াহুড়া করলে, সেটাও কিন্তু অপশনে থাকবে। সো আমাদের অ্যান্সার কি হবে? 4:9। অ্যান্সার কি হবে ভাইয়া? 4:9। খুবই সিম্পল। এই টাইপের প্রশ্ন বেশ আসে পরীক্ষায়, এডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, দুই জায়গায় আসে। এটা বোথ এডমিশন এন্ড এইচএসসি দুই জায়গায় আসে, একটু দেখে রাখবা। ওকে, একটু ভাইয়া দেখে রাখতে হবে। ওকে, এই তো হিমেল সবার আগে পারছো, ধন্যবাদ। নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া এই প্রশ্নটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, এবং
রাজশাহী বোর্ড 2015 এর প্রশ্ন, একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করো। এই প্রশ্নটা কি বলছে একটু গুরুত্বপূর্ণ আছে, এটা অলরেডি অনেকবার এডমিশন টেস্টে আসছে। যে একটা সরল দোলকের দৈর্ঘ্য এল, একটা সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম, কম্পাঙ্ক এফ। এখন কম্পাঙ্ক পরিবর্তিত করে এফ এর জায়গায় 2f করছে, মানে কম্পাঙ্ক বাড়াইছে। বাড়াইলে কি করতে হবে তাহলে দেখো, কিসের সাথে বের করতে বলছে, দেখো দৈর্ঘ্য 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 দৈর্ঘ্য। তার মানে কম্পাঙ্ক বাড়াইছে, তাহলে দৈর্ঘ্য কি হবে সেটা তোমাকে বের করতে হবে। কম্পাঙ্ক বাড়াইছি তাহলে দৈর্ঘ্য কি হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, কম্পাঙ্ক বাড়াইছি, দৈর্ঘ্য কি হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আলটিমেটলি আমরা f2 ইকুয়াল টু 2f1, তাই না? যে ভাই আমাদের f1টাকে কি ডাবল করে দিছে, তাই না? তাহলে দেখো এখন আমরা f এর একটা সূত্র জানি না ভাই, f এর একটা সূত্র জানি না, f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই t। তাহলে দেখো এখন সিম্পল, জাস্ট খালি কি করবো ভাই, যে 1 ডিভাইডেড বাই আমাদের t2, যেহেতু f2 বের করতেছি, আর এখানে 2 ইনটু, তার মানে 2 ডিভাইডেড বাই কি হবে আমাদের t1। তাহলে দেখো এখান থেকে আমরা জাস্ট খালি কি করব, যে ভাই এখন আমরা এই যে t1 ডিভাইডেড বাই t2 যদি বের করি, অথবা t2 ডিভাইডেড বাই t1 বের করো, তাহলে একবারই হবে। তাহলে দেখো আমরা এই t2 ডিভাইডেড বাই t1 এটাকে আর গুণ করে দিলেই আমাদের 1 ডিভাইডেড বাই 2 আসবে, তাই না? 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2। এখন দেখেন আমরা t এর সাথে l এর কি সম্পর্ক ভাই, t এর সাথে l এর কি সম্পর্ক, রুট ওভার না, বর্গমূলের ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো ভাই এখন আমরা কি করব, t2 তো পাইছি, তাহলে আমাদের কি l2 এর মান বের করতে হবে, তাই না? l2 ডিভাইডেড বাই l1, তাই না? l2 ডিভাইডেড বাই l1, তাহলে কি হবে ভাইয়া, রুট ওভার t2 ডিভাইডেড বাই t1, রুট ওভার t2 ডিভাইডেড বাই t1, রুট ওভার সরি তোমাদের তো আলটিমেটলি এলই বের করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে ভাইয়া এল সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এল এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে দেখো l2 ডিভাইডেড বাই l1 ইকুয়াল টু t2 ডিভাইডেড বাই t1 তার উপরে হোল স্কোয়ার। তাহলে মান বসায় দাও, t2 ডিভাইডেড বাই t1 1 ডিভাইডেড বাই 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে কত আসবে ভাই, 1 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে যদি l2 বের করি, তাহলে l1টা এই পাশে চলে আসবে l, তাহলে এই যে আদি দৈর্ঘ্য l দেওয়া আছে, তার মানে 1 ডিভাইডেড বাই 4l, অর্থাৎ আমাদের কি হবে, হ্রাস হয়ে যাবে। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 4 কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহীতে, বোর্ডে সব জায়গায় আসছে। সবাই একটু বলেন ক্লিয়ারলি বুঝলাম কিনা, সবাই একটু বলেন ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা। এই তো t2 3 হইতো না, না t2 3 হবে না ভাই। দেখো t2 কখন 3 হইতো, যদি বলতো যে কম্পাঙ্ক বৃদ্ধি করছে। দেখো এখানে কিন্তু বৃদ্ধি করা বলা নাই, কোথাও কি বলা আছে বৃদ্ধি? দেখো আমি তোমাকে একটু নোট করে দেই, ভালো একটা প্রশ্ন করছো এটা। দেখো যদি বলতো যে ভাই আগে কম্পাঙ্ক f, পরে বলছে যে কম্পাঙ্ক বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি বৃদ্ধি করলাম 2f, তাহলে আমাদের f2 কত হইতো জানো, f2 কত হইতো, বৃদ্ধি মানে কি ভাই, বৃদ্ধি মানেই হচ্ছে যোগ, তার মানে f প্লাস 2f, f প্লাস 2f, তখন হইতো 3f। বুঝতে পারছেন? বৃদ্ধি নাই, এটা যেটা বলা আছে সেটা এত গুণ করছে। আরে কি হইলো, গুণ যদি বলা থাকে যে ভাই দেখো এইটা প্রশ্ন কি ছিল, যে f ছিল তারপরে 2f হয়েছে, তার মানে এত গুণ করছে, এখানে কিন্তু বৃদ্ধি করে নাই। তো গুণ মানে কি ভাই, জাস্ট খালি যেটা থাকবে সেটাই, যেটা থাকবে সেটাই, তার মানে 2f। বুঝতে পারছেন? কে জানি প্রশ্ন করলা ভাই, কে প্রশ্ন করছো, কে প্রশ্ন করছো? সুমাইয়া বুঝতে পারছো ভাই, সুমাইয়া বুঝছেন, বুঝছেন আপনি? দেখেন যদি বলে বৃদ্ধি তাহলে আদির সঙ্গে যোগ করে দিতে হয়, আর যদি বলে গুণ, এত গুণ হয়েছে তাহলে দ্বিগুণ করছে, ওইখানে কিন্তু বৃদ্ধি বলে নাই, তাহলে যেটা আছে সেটাই। বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার, চলো নেক্সটে যাবো আমরা। দেখো জি ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ কেমন হবে ভাই, তাহলে দেখো আমরা টি এর সাথে সম্পর্ক কি জানি, 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে টি স্কোয়ার যেহেতু আছে তাহলে বর্গ করে দাও, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে টি স্কোয়ার আর জি এর সম্পর্ক কি ভাই, টি স্কোয়ার সমানুপাতিক 1 ডিভাইডেড বাই জি। তাহলে জি কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয় বাবা, আয়তাকার অধিবৃত্তাকার। খ নাম্বারটা রাইট আনসার, এটা আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি, অলরেডি তোমাদেরকে পড়াইছি, অলরেডি তোমাদেরকে পড়াইছি, ক্লিয়ার, অলরেডি তোমাদেরকে পড়াইছি ভাই, এটা তোমাদেরকে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি খ নাম্বারটা। ওকে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছেন? এখন বলেন, আমি এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিব, দেখি পারেন কিনা। আমি যদি বলি যে ভাইয়া টি স্কোয়ার সমানুপাতিক 1 ডিভাইডেড বাই জি এর গ্রাফ কেমন হবে, দেখেন এইটার গ্রাফ কেমন হবে বলেন তো, যে টি স্কোয়ার ভার্সেস
ওয়ান ডিভাইডেড বাই জি। এবার আসছে, একবার আসছে তা শুধুমাত্র জি। এখন জি এর জায়গায় যদি ওয়ান ডিভাইডেড বাই জি থাকে, এইটার গ্রাফ কেমন হবে বলতে পারবেন কেউ? দেখি, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। দেখো, আমি যেহেতু গ্রাফটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে খুব সুন্দর করে পড়াইছি, আমি আশা রাখবো সবাই পারার কথা। বলেন তো দেখি, টি স্কোয়ার ভার্সেস ওয়ান ডিভাইডেড বাই জি। তাহলে দেখো, এখন কিন্তু ভাই এই যে ওয়ান ডিভাইডেড বাই জি, টি স্কোয়ার সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই জি, এই সম্পর্কটা ডিরেক্ট কিন্তু দেখো, এটা কিন্তু খুঁজু জি না, জি হলে খালি ব্যস্তানুপাতিক, বাট ওয়ান ডিভাইডেড বাই জি এটা তো মনে মনে এখানে ওয়ান আছে, তাহলে কিন্তু এখন হচ্ছে সমানুপাতিক সম্পর্ক বোঝাচ্ছে, সমানুপাতিক। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে জানো? গ্রাফটা ধরো এই যে এটা হচ্ছে যদি টি স্কোয়ার হয়, এটা যদি আমাদের জি হয়, তাহলে একদম মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটার গ্রাফ হবে এরকম। বুঝতে পারলা? এটার গ্রাফ হবে এরকম। ক্লিয়ার? বুঝতে পারছো? এই যে আজকে কঠিন জিনিস একটু পড়াচ্ছি তো, এই জন্য পোলাপাইন মাথা গরম হয়ে অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে। সো প্যারা নাই ভাই, যে কষ্ট করবা ভাই, ভালো একটা রেজাল্ট করতে গেলে কষ্ট করতে হয়, ঠিক আছে? এমনি মুখ দেখে কেউ রেজাল্ট দিবে না তোমাকে, ওকে? মেধা খাটিয়ে পড়ালেখা করে এ প্লাস পাইতে হবে নিজের যোগ্যতায়। সো আলটিমেটলি খালি সহজ জিনিস পারলে হবে না, কঠিন কঠিন জিনিসও পারতে হবে। আজকে এই যে গ্রাফ পড়াচ্ছি, একটু কঠিন জিনিস পড়াচ্ছি, অনেকে মাথা মুথা গরম হয়ে চলে গেছে। প্যারা নাই ভাই, যে কষ্ট করবা সে তার ফল পাবা, ওকে? সে যে কষ্ট করবা সে তার ফল পাবা ইনশাআল্লাহ, ওকে? বুঝছেন 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 বুঝছেন? বলেন ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? দেখো, একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে, টি স্কয়ার ভার্সেস জি অথবা টি স্কয়ার ভার্সেস ওয়ান ডিভাইডেড বাই জি, যত রকম ভাবে আসতে পারে সবকিছুই ক্লিয়ার করে দিছি, যত রকম ভাবে আসতে পারে ভাই, যা আছে সবকিছু ক্লিয়ার করাই দিছি। চলেন নেক্সটে যাবো আমরা। দেখেন নেক্সটে কি বলছে, টি স্কয়ার ভার্সেস জি। আরে এটা তো আমরা করছি, এটা আলটিমেটলি এটা রিপিটিং হয়ে গেছে, ঝামেলা নাই, সমস্যা নাই। চলো দেখো, এই যে আরো গ্রাফ, ওরে বাপ রে বাপ, গ্রাফ, প্যারা নাই। চলো দেখো কি বলছে, একটা স্প্রিং এর প্রান্তে এম ভর ঝুলালে আমাদের এর ঝুলিয়ে দুলতে দিলে এর দোলনকালের বর্গ বনাম ভরের কি হবে। দেখো, স্প্রিং এর যদি ভর না থাকে ভাই, স্প্রিং এর ভর না থাকলে, দেখো স্প্রিং এর ভর থাকলে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যায়। দেখো এটা ডিরেক্ট একটা সূত্র আছে, এটা একটু মনে করো কম আসে, এই কনসেপ্টটা একটু কম আসে, একটু লেস ইম্পর্টেন্ট, বাট দেখছো এটা চলে আসছে অলরেডি। কত সালে আসছে? ঢাকা বোর্ডেই আসছিল 21-এ। দেখো স্প্রিং এ যত ধরনের ম্যাথ সমাধান করি না কেন আমরা, দেখো এই যে এইখানে আমরা অনেক ধরনের স্প্রিং এর দেখাই আনি তোমাদেরকে, তাহলে রিলেট করতে সুবিধা হবে। দেখো এই যে এখানে আমরা স্প্রিং এর সূত্র শিখছি না এগুলান, এখানে কিন্তু আমরা স্প্রিং এর ভর, এই যে একটা স্প্রিং এর তো ভর আছে, এটা ওই স্প্রিং এর ভরকে একদম নগণ্য ধরছি, অর্থাৎ শূন্য ধরছি, স্প্রিং এর ভরকে নগণ্য ধরছি। এখন যদি ভাই এই স্প্রিং এর ভরগুলান যদি বেশি হয়, এই স্প্রিং এর ভরগুলান যদি বেশি হয়, তাহলে দেখেন আমি একটু দেখাই দিই, স্প্রিং এর ভর যদি থাকে, স্প্রিং এর ভর যদি থাকে ভাইয়া, তাহলে কিরকম হবে একটু দেখাই দিই। দেখো স্প্রিং এর ভর যদি থাকে, দেখো স্প্রিং এর ভর থাকলে এম এস, এটাকে বললাম আমরা স্প্রিং এর ভর। এখন এই স্প্রিং এর ভর যদি থাকে তাহলে সূত্র চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এটা কার কার সাথে, টি এর সাথে এম এর সম্পর্ক না, তাহলে আমাদের পর্যায়কাল বা দোলনকালের সূত্র হয় তখন 2 পাই রুট আবার এম প্লাস এম এস ডিভাইডেড বাই 3, অর্থাৎ স্প্রিং এর ভরের 1/3 ডিভাইডেড বাই কে। ঠিক আছে? আর আগে কি ছিল, স্প্রিং এর ভর না থাকলে যে টি ইকুয়াল টু 2 পাই রুট আবার এম ডিভাইডেড বাই কে। এই সূত্র কখন আমরা বলি যে ভাই স্প্রিং এর ভর নগণ্য, এই এমএসটা ধরো আমরা স্কিপ করি, স্কিপ মানে একদম নগণ্য, নগণ্য হিসেবে কাউন্ট করে এই সূত্র ইউজ করি। আর যদি স্প্রিং এর ভর থাকে তখন আমরা এই সূত্র ইউজ করতে হবে। এই সূত্রটা অনেকেই আজকে হয়তো ফার্স্ট টাইম দেখতে পারো, যে ভাই টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম প্লাস এম এস ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই কে। স্প্রিং এর ভর থাকলে স্প্রিং এর ভরের 1/3 যোগ করে দিতে হয়, স্প্রিং এর ভরের থাকলে স্প্রিং এর ভরের 1/3 যোগ করে দিতে হয়। এটা অনেকের কাছে নতুন হইতে পারে, ঠিক আছে? এটা একটু কম আসে, বোর্ডেও কম আসে, এডমিশন টেস্টেও কম আসে, এটা অনেকেই জানো না, এরকমও থাকে। বাট আমি তোমাদেরকে কন্ডিশনগুলো একদম ক্লিয়ার করে দিলাম, ওকে? এখন আসো ভাই, তাহলে এখন আমাকে বের করতে বলছে এই যে স্প্রিং এর ভরের সাথে তোমার হচ্ছে টি স্কয়ারের সম্পর্কটা কি রকম হবে, এইটা তোমাকে বের করতে বলছে, এটা তোমাকে বের করতে বলছে, ওকে? তো এখন একটু মনোযোগ দেন আপনারা, এখন ভাইয়া একটু কষ্ট করে মনোযোগ দেন, এখন আপনারা একটু কষ্ট করে মনোযোগ দেন। দেখেন এখন একটু কষ্ট করে মনোযোগ দেন, দেখেন এটাকে টি স্কয়ার বানাইতে হবে, স্কয়ার করে দাও, তাহলে টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার। আর এখানে দেখো 4 পাই স্কয়ার যদি আমরা করি তাহলে দেখো এখানে একবারই গুণ করে দাও, এই যে কে রুট খালি কে থাকবে, কে কে ধ্রুবক গুলোকে বাই করে আনতেছি, আর এম একবারে গুণ করে দিলাম, এম এর সাথে একবার গুণ হবে, আবার প্লাস আকারে থাকবে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই কে, আর এইখানে থাকবে কি এম এস ডিভাইডেড বাই 3, ওকে?
আচ্ছা, একবারই গুণ করে দিলাম, স্কোয়ার করে দুইটাকে গুণ করে দিছি। ওকে, এই যে যোগ যেহেতু আকারে আসছে গুণ করে দিলাম। এখন দেখো তো এই সূত্রটা দেখো, আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স প্লাস সি বলতে পারবো না? দেখো এই যে এম এক্স, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট মান না, পাই কে 4 পাই কে কনস্ট্যান্ট মান, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স, আর এই পুরোটাকে সরি 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 দেখো আমরা একটু সাজাই নিই, আগে সাজাই নিতে হবে, তারপরে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখো এই সূত্রটাকে আমরা একটু সাজাই নিই, তাহলে আমাদের এইখান থেকে পাবো আমরা টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার 3 কে এম এস প্লাস, তারপরে আমরা 4 পাই স্কোয়ার কে ডিভাইডেড বাই কে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু এম। তাহলে দেখো এখন দেখো যে ভাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই পুরো অংশটাই সি, আর এইটা হচ্ছে স্প্রিং এর ভর, আর এটা হচ্ছে ঢাল এম প্রকাশ করতেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই অক্ষের যখন কর্তিত অংশ থাকে, ভালো মতো বুঝো, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার গ্রাফ কেমন হয় বাবারা? একদম মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি ওয়াই অক্ষের কর্তিত অংশ অর্থাৎ সি থাকে এম এক্স প্লাস সি, তখন গ্রাফটা কেমন হবে? একটু উপর থেকে শুরু হবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশ সি। ঠিক আছে, ভালো মতো বুঝো, কিন্তু অনেক জোস একটা প্রশ্ন, একটু লেস ইম্পর্টেন্ট, একটু কঠিন, বাট খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সি যদি থাকে তাহলে একটু উপর থেকে শুরু হয়, তাহলে একটু মাথা খাটিয়ে বলো দেখি এটা কোনটা অ্যান্সার হবে? মূল বিন্দুগামী সরলরেখা জীবনেও না, কিন্তু কারণ কর্তিত অংশ আছে, এই দেখেন একটু উপর থেকে, এই যে লম্ব হবে, একটু উপর থেকে শুরু হবে, তার মানে খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, খ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছেন রে? দেখেন আজকের ক্লাসটা কিন্তু অনেক মজার মজার জিনিস শিখলাম, যেটা একটু তোমাদের কাছে কঠিন লাগে, আমি একদম সহজভাবে উপস্থাপন করার ট্রাই করছি, ভাইয়া, যেটা তোমাদের কাছে একটু কঠিন লাগে। বুঝছেন সবাই? ক্লিয়ার? দেখেন এই তো সুমাইয়া সবার আগে অ্যান্সার করছো, বি, সাবাস, ধন্যবাদ। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব ভাইয়া, দেখেন আমাদের সরল দোলকের ক্ষেত্রে কোন চিত্রটা সঠিক? সরল দোলক ভাই, এখানে দেখো টি আর এম এর মধ্যে সম্পর্ক, পর্যায়কাল আর এম, ভাই পর্যায়কালের সাথে এম এর কোনো সম্পর্কই নাই, কারণ 2 পাই রুট ওভার এল বাই জি সরল দোলকের ক্ষেত্রে, এম তো নাই, তাহলে আমাদের এম কনস্ট্যান্ট, তার মানে আলটিমেটলি এই যে ঘ নাম্বারটা একদম এই যে এক্স অক্ষের সমান্তরাল কনস্ট্যান্ট, এটা কোনো ডিপেন্ডই করবে না, এটা আলটিমেটলি মানে ববের ভর তুমি বাড়াও কমাও, এটা সরল দোলকের সাথে কোনো সম্পর্কই নাই, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো নাবিল গাজী সবার আগে অ্যান্সার করছো, স্নেহা করছো, ধন্যবাদ। খ নাম্বার সরি এর আগেরটা বলছিলা, সরি, ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারটা, বুঝা গেল? কারণ এটার সাথে ভরের কোনো সম্পর্ক নাই, সরল দোলকের সাথে দোলনকালের সাথে ভরের কোনো সম্পর্ক নাই, দোলনকালের সাথে কি ভাই? ভরের কোনো সম্পর্ক নাই। ওকে, চলেন নেক্সটে চলে যাব। দেখো একটি সরল দোলকের 4g অভিকর্ষ ত্বরণে একটি গ্রহে নিয়ে গেলে, মানে অভিকর্ষ ত্বরণে জি এর মান ওইখানে ধরো 4g। ওকে, বুঝলাম। এখন নিয়ে গেলে দোলনকাল কত হবে ভাই? দোলনকালের সূত্র কি? 2 পাই রুট ওভার এল বাই জি। ওকে, এখন এই জির মানটা তো ভাইয়া পরিবর্তন, এখানে জির মানটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে, তাই না? জি এর মানটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে দেখো টি ইকুয়াল টু আমরা জি এর মানটা বসাই দাও, যে ভাইয়া রুট ওভার এল বাই 4g। তাহলে ধরো এটাকে আলটিমেটলি টি1, এটাকে ধরো টি2। এখন তোমার দোলনকাল বের করতে বলছে, অর্থাৎ আমাদের হচ্ছে টি2 মান বের করতে বলছে, তাই না? টি2 মান, তাহলে দেখো টি2 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু, ভাই এই যে 2 পাই একবার লিখলাম না, কাটাকাটি তো যাবেই। ঠিক আছে, তাহলে দেখো একবারই যদি লিখি, তাহলে জি এর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? দেখো টি এর সাথে জি এর কি সম্পর্ক ভাই? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে উপরে চলে যাবে, তার মানে আমাদের উপরে চলে যাবে জি, আর নিচে চলে যাবে হচ্ছে 4g, তাহলে জি কাটা 1 ডিভাইডেড বাই 2, আর আলটিমেটলি এই যে টি1 গুণ হয়ে যাবে, তাহলে টি1 এর মান কত? দেখো প্রশ্নে দেওয়াই আছে হচ্ছে টি, সবগুলাই যেহেতু টি, তাহলে টি দ্বারা প্রকাশ করছে, তাহলে আমাদের 2 আমাদের হচ্ছে টি ডিভাইডেড বাই 2, সরি 2t ডিভাইডেড বাই 2। তো t ডিভাইডেড বাই 2 কোথায় আছে বাবা? খ নাম্বারটা। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, যে সূত্রের কনসেপ্ট রিলেটেড প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলো আসে। সো বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝা গেল ভাইয়া? দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটু আলটিমেটলি আনকমন লাগতে পারে তোমার কাছে, বাট আমরা এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি শিখছি ভাই, সো আমি একটু 3 স্টার দিয়ে দিলাম, এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ, রিপিট আসতে পারে তোমাদের বেলায়।
রিপিট আসতে পারে। ওকে, এগুলো কিন্তু আমরা শিখছি। এই তো বি নাম্বার, স্নেহা ধন্যবাদ। ওকে চলো নেক্সটে যাবো আমরা, আর বেশিক্ষণ লাগবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে, সো একটু ধৈর্য সহকারে থাকো। দেখো, কোন সরল দোলকের নিরক্ষীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে নিয়ে আসলে দোলনকাল কি হবে? ভাই দোলনকালের সাথে কি সম্পর্ক দেখো তো, এল বাই জি, তাহলে জি এর সাথে টি এর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে জি বাড়ে সেখানে টি কমে, যেখানে জি কমে সেখানে টি বাড়ে, কারণ একটা অপরটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে আনলে, এই মেরু অঞ্চলে জি এর মান কম না বেশি? মেরু অঞ্চলে জি এর মান কম না বেশি বলো তো দেখি? মেরু অঞ্চলে জি এর মান কম না বেশি? মেরু অঞ্চলে জি এর মান কম না বেশি বলো? মেরু অঞ্চলে জি এর মান কম না বেশি? তাহলে দেখো সবাই একটু বলো তো দেখি, সবাই একটু উত্তর দাও, আমি কনসেপ্ট বলে দিছি, উত্তর দাও। মেরু অঞ্চলে কিন্তু জি এর মান বেশি, মেরু অঞ্চলে জি এর মান বেশি। আর যদি জি এর মান বেশি হয়, তাহলে জি বেশি হলে, জি যদি ভাই বেশি হয়, তাহলে অবশ্যই টি কি হবে? কমবে, কারণ একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে? ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা, টি কমবে। ওকে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, এগুলো না এইচএসসি তে আসে, এইচএসসি তে রিপিট আসতে পারে। কুমিল্লা বোর্ড 22-এর একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। ওকে, নেক্সটে আসো। দেখো, একটি সেকেন্ড দোলকের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে? এটাও বেশ গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, দেখো একটা সেকেন্ড, একটা ধরো দোলক অঙ্কন করি আমি, এই প্রান্ত থেকে এই প্রান্ততে আইসা আবার এই প্রান্ততে ফিরে আসলে সেটাকে বলি একটা পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসা। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত বাবা? 2 সেকেন্ড। তাহলে এখন দেখো, চাইছে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যেতে, এই প্রান্ত থেকে জাস্ট খালি গেছে, এটা মানে কি? যাওয়া, জাস্ট যাওয়া, আসে নাই কিন্তু। যাওয়া মানে কি? এই যে 2 এর অর্ধেক না, 1 সেকেন্ড হবে। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বার। থিওরি টাইপ প্রশ্ন, এগুলো সবারই পারা উচিত। থিওরি টাইপ প্রশ্ন ভাইয়া, এগুলো সবারই পারা উচিত, অনেক জোস প্রশ্ন। ঠিক আছে, থিওরি টাইপ প্রশ্ন সবারই পারা উচিত। দেখো আমি একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। পর্যায়কাল মানে কি? যাওয়া প্লাস আসা। আর মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানে শুধু গেছে। তার মানে আমাদের কি হবে ভাই? শুধুমাত্র টি মানে অর্ধেক, অর্ধেক তার মানে কি? 1 সেকেন্ড। সেকেন্ড দোলক মানেই 2 সেকেন্ড যে দাগাই দেবো, বিষয়টা এমন না, অনেকেই ভুল করে। অনেকেই মানে সেকেন্ড দোলক মানেই আরে 2 দাগাই দাও, ঠিক আছে না, এখানে প্রশ্ন বুঝতে হবে। ওকে, নেক্সটে আসেন, নেক্সটে আসেন। দেখেন, একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে, এই যে কে জানি প্রশ্ন করছিল, দেখো এই যে এখানে কিন্তু বৃদ্ধি না গুণ বলা আছে, 4 গুণ। তাহলে মানে এখানে কি যোগ করতে হবে না, যা আছে তাই বসাবো, যোগ করতে হবে না, যা আছে তাই বসাবো ভাইয়া। 4 গুণ করে ফেলছে, 4 গুণ, তাই না? তাহলে দেখো আমাদের টি এর সাথে কি সম্পর্ক? দোলনকালের এল, তাই না? তাহলে আমাদের দোলনকাল বের করতে বলছে। তাহলে ভাই টি টু, একবারে যে লাইন জাম্প করা একটু আগে শিখাইছি, তাহলে 4, এখানে হচ্ছে টি ওয়ান, তাহলে কি হবে? 2t। তাহলে এখানে যেহেতু সেকেন্ড দোলক, তাহলে টি টি টির মান কত? 2 সেকেন্ড, তার মানে 2 × 2, তার মানে 4 সেকেন্ড আনসার। তাহলে 4 সেকেন্ড কোথায়? খ নাম্বারটা। এই যে লাইন, যে সম্পর্ক থেকে যে লাইন বিল্ড আপ করলাম, এই শর্টকাটটা কিন্তু আমি তোমাকে একটু আগে শিখাইছি, আমি তোমাকে ভাই একটু আগে শিখেছি। সো এরকম করে লাইন জাম্প করা শিখতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সটে আসো। একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? ভাই কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে 1/t। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তার মানে 0.5 হার্জ। একদম ক্লাসের শুরুতে এটা নোট করে দিয়েছিলাম, মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখতে পারো, কারণ এটা জীবনও চেঞ্জ হবে না, ফিক্সড। পদার্থ বিজ্ঞানে যখনই তুমি ফিক্সড মান দেখবা, জাস্ট মনে রাখবা। তাহলে কি ভাই 0.5 কই? গ নাম্বারটা। ফিক্সড মান মানেই মুখস্থ, ফিক্সড মান মানেই মুখস্থ। নেক্সটে আসো। একজন মহাকাশে একজন নভোচারী নিকট একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? ভাই মহাকাশে জি এর মান কত বলো তো দেখি? মহাকাশে জি এর মান 0 ধরা হয়, তাহলে কম্পাঙ্ক, তাহলে জি এর মান যদি 0 হয়, তাহলে এইটা হয় পর্যায়কাল অসীম, এটা আমি একটু আগেই দেখাইছি, কারণ টি ইকুয়াল টু 2π√L/g, তাহলে যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 মানে অসীম। তাহলে কম্পাঙ্ক ভাই, কম্পাঙ্ক সূত্র কি? টি ইকুয়াল টু 1/f না, একে অপরের বিপরীত, তাহলে কি হবে? এইটা হবে 0 হার্জ। তাহলে কম্পাঙ্ক 0 হার্জ, এখানে অসীম দেখা যাবে না কিন্তু। সো শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। কম্পাঙ্ক বের করতে বলছে নাকি পর্যায়কাল বের করতে বলছে সেটা দেখবা, আমি দুইটাই সুন্দর মতো নোট করে দিলাম। ওকে, দুইটাই সুন্দর মতো নোট করে দিলাম, সো এটা ভুল করা যাবে না ভাইয়া। ওকে, আচ্ছা নেক্সটে আসো। এগুলো থিওরি টাইপ প্রশ্ন, এগুলো আশা রাখি সবাই তোমরা পারবা। একটি সেকেন্ড দোলকের আমাদের হচ্ছে দৈর্ঘ্য কত? একদম আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, সবাই একটু মনোযোগ দেন। দেখেন কি বলছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? ভাই ডিরেক্ট স্পষ্ট ভাবে নাই, মান নাই, তাহলে আমরা সূত্র থেকে ভেঙে ভেঙে আনি। তাহলে টি ইকুয়াল টু দোলনকাল কি সরল দোলকের, যে 2π√L/g, তার মানে আমাকে এই এল মহাশয়, এটাই তো কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী
দৈর্ঘ্য, এই জিনিসটাকেই মূলত আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আবার এল যেহেতু বের করতে হবে তাহলে বর্গ করে দাও। এটার যেহেতু রুট আছে রুটটাকে কাটাকাটি করতে হবে, তাহলে 4π² L/g। তাহলে এল ইকুয়াল টু কি আসতেছে বাবা, আর গুণ করো t²g ডিভাইডেড বাই 4π²। তাহলে সেকেন্ড দোলকের টি এর মান কত, পর্যায়কাল 2 সেকেন্ড। তাহলে দেখো এই যে টি এর জায়গায় 2 বসায় দাও, 2 2 4, জি ডিভাইডেড বাই 4π²। তাহলে 4 4 কাটা, শুধুমাত্র থাকতেছে জি ডিভাইডেড বাই π²। সো জি ডিভাইডেড বাই π² কোথায় আছে দেখো, প্রথমটাই শুভঙ্করের ফাঁকি, পাই ডিভাইডেড বাই জি স্কয়ার, নো, জি ডিভাইডেড বাই π², জি ডিভাইডেড বাই π², অর্থাৎ ডি নাম্বারটা রাইট আনসার। দেখছো শুভঙ্করের ফাঁকি কিন্তু দেওয়া থাকবে, সো ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, জি ডিভাইডেড বাই π²। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো 2টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের পর্যায়বৃত্ত গতি ডান শেষ করে ফেলছি। ওকে, আজকের ক্লাস পর্ব 1 এর ক্লাসের থেকে পর্ব 2 নাম্বার ক্লাসটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলান এবং গ্রাফের যে ব্যাপার স্যাপার গুলান এগুলান কিন্তু শিখছি। সো যারা পর্ব 1 ক্লাসটা করেন নাই করে নিয়েন, বাট পর্ব 1 ক্লাসের থেকেও পর্ব 2 নাম্বারটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলছি। সবাই একটু বলেন দেখি কেমন লাগলো আপনাদের, 100% কি বুঝছেন, কেমন লাগলো মুন্না ভাইয়ের ক্লাস? অনেকেই দেখলাম যে নতুন ক্লাস করছো, তো আপনাদের অনুভূতি কেমন একটু বলেন। আমি ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের রিভিউ নেই যে কেমন লাগলো আসলে। তো বলেন একটু আমাকে যে ভাইয়া আপনাদের ক্লাসটা কেমন লাগলো। আমার ক্লাস একটু লম্বা লম্বা হয় কারণ আমি বিস্তারিত ভেঙে ভেঙে বুঝাই, তো একটু লম্বা লম্বা হয়, একটু মন খারাপ করিও না। ওকে, তো বলেন ক্লাসটা কেমন লাগলো ভাই। ভাইয়া আমি ক্লাস পুরাটাই করছি। আর জোস স্নেহা, ধন্যবাদ ভাইয়া। ক্লাস কি আমি একাই করতেছি? না, অনেকেই করতেছে, অনেকেই করতেছে, অনেকেই কমেন্ট করে না, শুধু খালি ক্লাস করে। ঠিক আছে, প্যারা নাই, সমস্যা নাই। বলেন সবার কেমন লাগলো, এই তো অনেকেরই কমেন্ট আসতেছে। ওকে, আমি পুরো ক্লাসটাই করছি, ধন্যবাদ স্নেহা। এই যে অনেকে, এই যে তারপরে হচ্ছে ফাহমিদাকেও আমি মানে পুরাটাতে দেখছি, অনেকেই পুরা ক্লাস করছে। ওকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ওকে আলহামদুলিল্লাহ, ওকে জোস। যাক, আমি এতক্ষণ যে কষ্ট করে বকবক করলাম তোমাদের একটু হলেও কাজে লাগছে, তাই না? তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো করো, যেহেতু সম্পূর্ণ ফ্রি ক্লাস ভাই। ইনশাআল্লাহ আমরা যা পড়াচ্ছি এর বাইরে কিচ্ছু আসবে না, কারণ আমরা কোনো কিছু বাদ দিচ্ছি না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা কোনো কিছু বাদ দিচ্ছি না, সবকিছুই পড়াই দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে তোমাদের প্রিপারেশন আগে যেমনই থাকুক না কেন, এই শেষ ফিনিশিংটা ভালো দিয়ে তোমাদের যাতে এ প্লাস নিশ্চিত থাকে। ওকে, তো দেখানো স্লাইড অবশ্যই অবশ্যই কালেক্ট করে নিয়ে বাসায় প্র্যাকটিস করবা। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।